যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ছোট্ট একটি শহরে বাস করে অড্রি। পরিবারে শুধু তার মা জেনিথ ক্লারা আছে। অড্রির বাবা না থাকায় অড্রির মা সংসার চালান। অনেক মেধাবী ছাত্রী অড্রি। তার জীবনের লক্ষ্য হলো যে গবেষক হবে। বিজ্ঞান প্রযুক্তি নিয়ে তার অনেক বেশি আগ্রহ। একদিন অড্রি স্কুল থেকে বাসায় ফেরার পথে আশেপাশের মানুষ কানাঘুষা করছিল যে একজন বিজ্ঞানী এমন একটি তরল পদার্থ বানিয়েছে যেটার মাধ্যমে মানুষ অদৃশ্য হতে পারবে, তাকে কেউ দেখতে পারবে না। বিজ্ঞানী তার গবেষণা জনসম্মুখে প্রকাশ করবে আগামীকাল একটি অনুষ্ঠানের মাধ্যমে। কথাগুলো শুনে অড্রির মনে অনেক আগ্রহের সৃষ্টি হয়। মানুষ অদৃশ্য হতে পারবে, তাও একটা তরল পদার্থ দিয়ে? খুব আগ্রহীমূলক কথা তো। আগামীকাল বিজ্ঞানীর অনুষ্ঠানে এসে দেখব কি করে সেই কাজটি করে। বিড়বিড় করে বলে অড্রি। অড্রি বাসায় আসার পর তার মাকে বলল, মাম্মাম, আমি আগামীকাল স্কুলে যাব না, একটা অনুষ্ঠান দেখতে যাব। কিসের অনুষ্ঠানে যাবে মামুনি, স্কুল বাদ দিয়ে? শান্ত গলায় বলল জেনিথ ক্লারা। বাসায় আসার পথে শুনলাম একজন বিজ্ঞানী এমন একটা তরল পদার্থ বানিয়েছে যেটা দিয়ে মানুষ অদৃশ্য হতে পারবে। সেটা জনসম্মুখে প্রকাশ করার জন্য একটা অনুষ্ঠান হবে, সেখানে অনেক মানুষ দেখতে যাবে। তাই আমিও আগামীকাল যেতে চাচ্ছি। খুব অদ্ভুত কথা। একটা তরলের মাধ্যমে মানুষ কিভাবে অদৃশ্য হবে? অনেক মানুষ যাবে দেখতে। এত মানুষের ভিড়ে তোমার যেতে হবে না। মাম্মাম, এমন করো না, আমি যাব। অনুরোধ করে বলল অড্রি। দেখো অদ্রি, এত মানুষের ভিড়ে তুমি গেলে হারিয়ে যেতে পারো। তুমি মাত্র গ্রেড 9-এ পড়াশুনো করো। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? বাজে কথা বলো না তো মাম্মাম, আমার কিছু হবে না। কিছুটা রাগ করে বলল অড্রি। ঠিক আছে, যেও, রাগ দেখাতে হবে না আর। আমি জানতাম তুমি যেতে দিবে আমায়। কে জড়িয়ে ধরে বলল অড্রি। জেনিথ ক্লারা আর কিছু বলল না। অড্রি অনেক উত্তেজিত আগামীকাল দিনের জন্য। সারা রাত অড্রির ঘুম আসেনি সেই অনুষ্ঠানের কথা ভেবে। অবশেষে পরের দিন সকালে অড্রির অপেক্ষার প্রহর শেষ হলো। সে পরিপাটি হয়ে সেই অনুষ্ঠানে গেল। অনেক বড় জায়গায় আয়োজন করা হয়েছে। লাখো মানুষের ভিড় সেখানে। অনেক মানুষ এসেছে। বিভিন্ন দেশের বড় বড় বিজ্ঞানী এসেছে, সাথে আরও অনেক। অড্রি এখন অপেক্ষা করছে বিজ্ঞানী আবিষ্কারের ফলাফল দেখার জন্য। কিন্তু অনেক দেরি হয়ে গেল, অনুষ্ঠান শুরু হয়নি। হঠাৎ করে স্টেজের মাইকে একজন বলে উঠল, বিজ্ঞানীর আবিষ্কৃত তরল পদার্থটি খুঁজে পাচ্ছেন না। সবকিছু খোঁজাখুঁজি চলছে, তাই কিছু সময়ের জন্য সবাইকে অপেক্ষা করতে অনুরোধ করা হচ্ছে। কথাগুলো শুনে অড্রির মন খারাপ হয়। সে নিজেকে স্থির রাখতে পারছে না। প্রতিনিয়তই ভাবছে কিভাবে সেই তরল পদার্থটি হারিয়ে গেল। অড্রি আশেপাশে হাঁটাহাঁটি করছে, তখন সে লক্ষ্য করলো কিছু মুখোশধারী লোকের সাথে কয়েকজন বিজ্ঞানী কথা বলছে। অড্রি প্রথমে ভেবেছিল কোনো বিজ্ঞানীর সিকিউরিটি গার্ড অথবা অন্য বিজ্ঞানীদের দেহরক্ষী হয়তো, কিন্তু পরক্ষণেই মনে পড়ল যে অনুষ্ঠানের গেটে তো সিকিউরিটি গার্ডের পোশাক এবং অন্যান্য বিজ্ঞানীদের দেহরক্ষীর পোশাক অন্য রকম ছিল। তাহলে এরা কারা হতে পারে? অড্রি ছোট ছোট পায়ে পোশাকধারী লোকেদের কাছে এগিয়ে যায়, আর একটা দেওয়ালের পেছনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলো। কালো পোশাকধারী লোকেরা এবং দুজন বিজ্ঞানীর হাতে একটি খয়েরি রঙের বোতল হাতে নিয়ে কথা বলছিল। একজন বিজ্ঞানী বলল যে, এই তরলটি তো আমরা চুরি করেছি, এখন সব ক্ষমতা আমাদের হাতে। এই তরল ব্যবহার করে অদৃশ্য হওয়া যাবে, তারপর সব কিছু আমাদের অনুকূলে চলে আসবে। আমরা পরবর্তীতে পৃথিবীতে শাসন করব। কিন্তু একবার অদৃশ্য হলে আবার স্বাভাবিক মানুষ রূপে আসবে কিভাবে? আর এটার ব্যবহারই বা করবে কিভাবে? কালো পোশাকধারী লোকেদের মধ্যে একজন বলে উঠল, আমি জিলকো বিজ্ঞানীর সঙ্গে ছিলাম যখন সে তরল নিয়ে গবেষণা করে। এর প্রতিষেধক এখনও বের করা হয়নি। সেটা জিলকো আবিষ্কার করার চেষ্টা করছে। অদৃশ্য থেকে আবার মানুষে পরিণত হওয়ার জন্য আরেকটি তরল আবিষ্কার করেছেন। সেটা আবিষ্কার হলেই জিলকোকে হত্যা করা হবে। সব কথাই তো বুঝলাম, কিন্তু এখন এই অনুষ্ঠানে এত মানুষের কিভাবে সরানো যায়? আমরা আমাদের দেহরক্ষীদের বলে দিয়েছি অনুষ্ঠানের লোক সমাগম জায়গা বোম রেখে দিয়ে একটা বাটন চাপ দিলেই সব শেষ হয়ে যাবে। এই বলে হাসতে থাকে দুইজন বিজ্ঞানী।
তবে যদি কোনো সাধারণ মানুষ এই তরল ব্যবহার করে তাহলে সেও অদৃশ্য হয়ে যাবে, অনেক ক্ষমতার অধিকারী হবে সে। তখন আমাদের বিপদ হবে, তাই সাবধানে সব কিছু করতে হবে। তারপর সবাই তরলটাকে একটা বাক্সে রেখে দিয়ে নিজেদের কাজে লেগে পড়ে। এমন বাক্সে রেখেছে মানুষ মনে করবে কিছুই নেই, তাই গোপন জায়গায় লুকিয়ে রাখেনি। এই মানুষগুলো অনেক খারাপ। তারা ক্ষমতার অপব্যবহার করছে, আবার সাধারণ মানুষের ক্ষতিও করতে চাচ্ছে। আমার কিছু করতে হবে, তা না হলে অনেক মানুষ আজকে মারা যাবে। বিড়বিড় করে বলল অদ্রি। তারপর অদ্রি ধীর গতিতে হেঁটে শ্রী বাক্সের কাছে গেল এবং বাক্সটা খুলে তরল পদার্থের বোতলটি নেয়। ঠিক তখনই একজন কালো পোশাকধারী লোক অদ্রিকে দেখে ফেলে, সবাইকে অদ্রিকে আটকাতে বলে। অদ্রি ভয় পেয়ে দ্রুত ছুটতে থাকে। অনুষ্ঠানের গেট পেরিয়ে অন্য রাস্তায় দিয়ে দৌড়ে যাচ্ছে, আর অদ্রির পিছু পিছু অন্যান্য কালো পোশাকধারী লোকেরা পিছু নিচ্ছে। হঠাৎ করে অদ্রি হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যায় এবং বোতলটি হাতে পড়ে ভেঙে গিয়ে অদ্রির শরীরের উপর পড়ে। সব তরল পড়ার সাথে সাথে অদ্রির পুরো শরীর জ্বলতে থাকে। মনে হচ্ছে যেন কেউ অ্যাসিড নিক্ষেপ করেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অদ্রি অদৃশ্য হয়ে যায়, আর সে তার নিজের হাত পার দিকে তাকিয়ে দেখে একজন প্রাপ্তবয়স্ী মেয়ের মতো লাগছে। অদ্রি হয়ে যায় অদৃশ্য মানবী। সে সামনে তাকিয়ে দেখে ওর পিছু করা লোকরা খুঁজছে কিন্তু দেখতে পাচ্ছে না। এতে অদ্রির বুঝতে বাকি রইল না যে সে অদৃশ্য হয়ে গিয়েছে, তাই কেউ তাকে দেখতে পাচ্ছে না। আশেপাশে খোঁজাখুঁজি করছে, অথচ অদ্রি সব কিছু দেখতে পাচ্ছে। অদ্রি এই অবস্থা দেখে কেঁদে দেয়। আমি তো অদৃশ্য মানবী হয়ে গেলাম, এখন কিভাবে আমার মামামের কাছে যাব? এই বলে কাঁদতে থাকে অদ্রি। তখনই কালো পোশাকধারী লোকেরা বলে ওঠে যে অদ্রি ওদের কথা শুনে বুঝতে পারে যে সে অন্যের কথা শুনতে পারবে, অন্যরা তার কথা শুনতে পারবে। শুধু একটাই পার্থক্য, অন্যরা দেখতে পাবে না, কিন্তু অদ্রি সব দেখতে পাবে। অদ্রিকে খুঁজে না পেয়ে আবার সেই অনুষ্ঠানে চলে গেল। অদ্রি ওদের পিছু নিয়ে অনুষ্ঠানে গেল। কিন্তু খুঁজবো কিভাবে স্যার? আমরা এই মেয়েকে পাইনি। আর দুঃখের কথা হলো সে অদৃশ্য মানব হয়ে গিয়েছে। বিজ্ঞানীদের উদ্দেশ্য করে বলল কালো পোশাকধারী লোকগুলো। বিজ্ঞানী দুইজন সাথে সাথেই সেই কালো পোশাকধারী লোকগুলোকে হত্যা করে ফেলল, শুধু একজনকে বাদ দিয়ে। সেই একজন এর উদ্দেশ্য করে বলল, তুই যদি সেই অদৃশ্য মানবীকে ধরে আনতে না পারিস তাহলে তোর জীবন কেড়ে নেব, কথাটা মনে রাখিস। আমাকে আর খুঁজে পাবি না, তোদের সবাইকে মারবো আমি। মনে মনে বললে অদ্রি। আচমকা পুরো অনুষ্ঠানে বোমার বিস্ফোরণ ঘটে। অদ্রি কেঁদে দেয়। এত তাড়াতাড়ি কিছু করার আগেই এত মানুষ মারা গেল। আমি কিছু করতেই পারলাম না, কিন্তু কিভাবে আমি আমার ক্ষমতা কাজে লাগাবো? এত বড় একটা ঘটনা ঘটে যায়। সব টিভির নিউজ চ্যানেলে বলা হচ্ছে বিজ্ঞানী জিগলোর আবিষ্কার দেখতে গিয়ে হাজার মানুষ প্রাণ হারায় এবং অনেকে আহত। এই নিউজ অদ্রির আম্মু দেখে কেঁদে দেয়। সে তার মেয়েকে হারিয়ে ফেলল। কি করবে এখন? কি নিয়ে বেঁচে থাকবে সে? সব ঘটনায় রাতের দিকে অদ্রি তার বাড়িতে যায়, কিন্তু অদ্রির মা অদ্রিকে দেখতে পায় না। অদ্রি তার মাকে ডাক দেয়। এতে জেনিত ক্লারা কেঁদে দিয়ে বলে, অদ্রি, কোথায় তুমি? মাম্মাম, একটা অদৃশ্য মানবী হয়ে গিয়েছি আমি। তুমি আমাকে দেখতে পারবে না, কিন্তু আমি তোমায় দেখতে পাচ্ছি। তুমি কেঁদো না, আমি তোমার সাথেই থাকবো। সবাই জানবে আমি মৃত, কিন্তু আমি বেঁচে আছি অদৃশ্য হয়ে। কিভাবে অদৃশ্য মানবী হলে তুমি? তারপর অদ্রি সকলের সব কথা ওর মাকে বলে। আমি এই অদৃশ্য হয়েই সব শয়তানদের শেষ করে দেব। তাদের বংশের কোনো চিহ্নই রাখবো না আমি। তারা বিজ্ঞানী জিক্লোকেও মেরে ফেলতে চাইছে। অদৃশ্য থেকে আবার স্বাভাবিক মানুষের রূপে আসার তরল আবিষ্কার করলেই জিক্লোকে হত্যা করবে, কিন্তু আমি তো সেটা হতে দিব না। আমিও তোমার সাথে একমত। আমি জানি তুমি পারবে, তবে সাবধানে করবে, তোমার কিছু যেন না হয়। অদ্রি কিছু বলার আগেই তাদের দরজায় কেউ নক দেয়। জেনিত ক্লারা দরজা খুলে দেখে যে কয়েকজন লোক বাইরে দাঁড়িয়ে আছে। দরজা খুলে দেখে তাদের মধ্যে একজন বলে ওঠে, আপনার বাড়িতে কে কে থাকে? আমি এবং আমার মেয়ে থাকতাম, কিন্তু আজকে সকালবেলা মারা গেছে। তার মরা দেহটাও দেখিনি। হালকা কেঁদে বললেন, আপনার বাড়িতে কে কে থাকে? ও, বুঝতে পেরেছি, কাঁদবেন না। এটা জানার জন্য এসেছিলাম। অনেকের লাশও পাওয়া যায়নি,
আর যাদের পাওয়া গেছে তাদের চেনাও অনেক সমস্যা। জেনিত ক্লারা আর কিছু বলল না এবং সেই লোকগুলো চলে গেল। জেনিত ক্লারা মাম্মাম, এরা সেই ব্যক্তি যারা আমার পিছু নিয়েছিল, তারাই এসেছিল। এরা আবার কেন এসেছিল তাহলে বাসায়? হয়তো আমার তথ্য নিতে এসেছে, কিন্তু নাম না জানায় চিনতে পারেনি। সেটাই আমারও মনে হচ্ছিল। আগামীকাল থেকেই আমি ওদের তথ্য বের করব, তারপর ওদের সবাইকে হত্যা করে ফেলবো। তারপর অদ্রি তখনই চলে যায়, ওই লোকেদের পিছু নাই। কিন্তু সেই লোকগুলো গাড়িতে অনেক দ্রুত চলে যায়, তাই অদ্রি রাস্তা চিনতে পারে না। পরবর্তীতে অদ্রি রাস্তার আশেপাশে দিয়ে হাঁটছে বাড়িতে আসার উদ্দেশ্যে। আমি তো এখনো নিজের ক্ষমতা সম্পর্কে কিছুই জানি না। কিভাবে নিয়ন্ত্রণ করব নিজের ক্ষমতাগুলো? এই সব তো বিজ্ঞানী জিকলো বাদে আর কেউ বলতেই পারবে না। কিন্তু জিকলো কোথায় থাকে সেটা তো আমি জানি না। খুঁজে বের করতে হবে। জিকলোকে খুঁজতে হলে ওই সব বিজ্ঞানীদের অনুসরণ করতে হবে। বিড়বিড় করে বলল অদ্রি। তারপর পরের দিন সকালে অদ্রি আবার বের হয় বিজ্ঞানী জিকলোকে খুঁজতে। এই জন্য অদ্রি সবার আগে থানায় যায়। সেখানে হয়তো জিকলোর তথ্য পাওয়া যাবে, কারণ জিকলো জানে যে তার তরল পদার্থটি হারিয়ে গেছে। অদ্রি থানার সামনে গিয়ে দেখলো অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে। অদ্রি বুঝতে পারলো বিশেষ কোনো ব্যক্তিবর্গ এসেছে। অদ্রি থানার ভেতরে প্রবেশ করে দেখে সেই ব্যক্তিগুলো এসেছে যারা গতকাল অদ্রির বাসায় এসেছিল। তবে তাদের মধ্যে মাত্র 2 জন বসে আছে, বাকিগুলো দাঁড়িয়ে আছে। অদ্রি বুঝতে পারে যে যারা দাঁড়িয়ে আছে তারা হয়তো বডিগার্ড। যেই 2 জন ব্যক্তি পুলিশ অফিসারের সাথে বসে আছে তাদের মধ্যে একজনের নাম ব্রুস এবং অন্যজনের নাম উইলিয়াম। তাদের সব কথা শেষে 2 জনই বের হয়ে আসে এবং যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অদ্রি ব্রুসের অনুসরণ করে যেতে থাকে এবং উইলিয়ামের অন্য পথ দিয়ে চলে যায়। ব্রুস গাড়ি নিয়ে যাচ্ছে, অদ্রিও গাড়ির গতিতে দৌড়িয়ে যাচ্ছে। অদ্রি পরবর্তীতে খেয়াল করে দেখলো সে ব্রুসের গাড়ির সাথে দৌড়ে যাচ্ছে। এর মানে অদ্রি চাইলেই খুব দ্রুত যে কারোর পিছু নিতে পারবে, কিন্তু গতকাল কেন পারলো না? পরক্ষণে ভেবে দেখলো হয়তো তখনও তার ক্ষমতা হয়তো প্রকাশ পায়নি, ধীরে ধীরে পেয়ে যাবে। কিছুক্ষণ পর অদ্রি খেয়াল করলো যে সে একটা বড় বিল্ডিংয়ের সামনে এসেছে। দেখে মনে হচ্ছে কোনো গবেষণার, হয়তো আবার বিল্ডিংয়ের পেছনে আরেকটা ছোট বিল্ডিং আছে। সেটা দেখে মনে হচ্ছে কোনো মানুষ হয়তো থাকে। অদ্রি বুঝতে বাকি রইল না যে এটা যে কোনো একজন বিজ্ঞানীর গবেষণাগার এবং তার পেছনেই বাড়ি তৈরি করা হয়েছে কাজের সুবিধার ক্ষেত্রে। ব্রুসের সাথে অদ্রিও সেই গবেষণাগারে প্রবেশ করে। সেখানে চারপাশে অনেক রাজকীয় এবং খুব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ব্রুস লিফটে প্রবেশ করে 18 তলায় পৌঁছায়। অদ্রিও ব্রুসের সাথে যায়। সেখানে গিয়ে দেখে একজন বয়স্ক ব্যক্তি বসে আছে। খুব বেশি বয়সের না, আনুমানিক 40 বা 45 বছরের হবে, তবে চেহারা দেখে মনে হচ্ছে খুবই ভদ্র স্বভাবের। কোনো খোঁজ কি পেয়েছো? না, জিকলো পুলিশ অফিসারকে বলছি, এখন সে তদন্ত করে দেখবে। জিকলো নামটা শুনে অদ্রি মুচকি হাসে। কিভাবে যে এত নিরাপত্তার মধ্যে থেকেও তরল পদার্থটি চুরি করলো মাথাতেই আসছে না। হতাশ হয়ে বলল জিকলো। আমি তো কিছুই বুঝতে পারছি না, বাইরে থেকে আগত ব্যক্তি কিভাবে এই কাজ নিখুঁতভাবে করলো, এত মানুষের চোখ ফাঁকি দিয়ে। যে এই তরলটা পেয়েছে সেটার অপব্যবহার না করলেই এখন ভালো। যদি সে তরলটা বিক্রি করে দেয় তখন তো অন্যজন এটা হয় খাবে, না হলে অন্য কাজে লাগাবে। কিন্তু এমনটা যেন না হয়। আমাকে আগে একটা বিষয় বুঝিয়ে বলো। কী বিষয়ে জানতে চাও তুমি? তুমি যে তরল পদার্থটি আবিষ্কার করলে, কি এমন বিশেষজ্ঞ ছিল তাতে? ওই তরলটা সাধারণ কোনো তরল না। যা শরীরে ওই তরলটা পড়বে তার শরীরে প্রথমে অ্যাসিড নিক্ষেপের ন্যায় জ্বলবে, তারপর ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে যাবে। এই কথা শুনে অদ্রি কিছুটা অবাক হয়, কারণ তার সাথে ঠিক এমনটাই হয়েছিল। তারপর অদ্রি আরও মনোযোগ দিয়ে তাদের কথোপকথন শুনতে লাগলো। এই তরল পদার্থ স্পর্শ করলে কি সে বিশেষ কোনো ক্ষমতার অধিকারী হবে? ক্ষমতা তো সেই অর্জন করবেই। তরলটি স্পর্শ করলেই সে নিজের ছায়াকে নিয়ন্ত্রণ করতে পারবে, খুব দ্রুত গতি সম্পন্ন হবে, অন্যের মনের কথা কিছুটা জানতে পারবে, খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে। তাকে সহজে কেউ ধরতে পারবে না। সে সবার কথা শুনতে পারবে, দেখতে পারবে,
কিন্তু অন্য সাধারণ কোনো মানুষ তাকে দেখতে পারবে না, তবে তার কথা শুনতে পারবে। দীর্ঘশ্বাস ছেড়ে কথাগুলো বললেন জিকলো। সে কি মানুষকে আক্রমণ বশ হত্যা করতে পারবে? অবশ্যই পারবে সে অন্য সাধারণ মানুষকে হত্যা করতে। আর যখন সে কাউকে হত্যা করবে তখন হিংস্র প্রাণীর ন্যায় আচরণ করবে। দেহের আকৃতিও কিছুটা পরিবর্তন হবে। তবে একটা ক্ষমতা সম্পর্কে আমি খুব ভয়ে আছি। কি ক্ষমতা নিয়ে চিন্তা করছেন? আগ্রহের সাথে বলল ব্রুস। তার ডানা বের হতে পারে, যার সাহায্যে সে উঠতে পারবে, এবং সে ডানাগুলো বের করলে চারপাশে লাল রশি ছড়াবে। সে খুব ভয়াবহ। অদৃশ্য ব্যক্তির ডানা বের হবে, এটা শুনতে আজব লাগলেও সত্য। কিছুটা অস্বস্তি নিয়ে বললেন জিকলো। ক্ষমতাগুলো অনেক অদ্ভুত। সেই অদৃশ্য ব্যক্তিকে সাধারণ মানুষে পরিণত করা যাবে না, বা তাকে দেখানো যাবে না কোনো প্রযুক্তির সাহায্যে। তাকে থামানো যাবে কিনা সেটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি। তবে চাইলে অন্য কেউ অদৃশ্য বানাতে সক্ষম হবে, কিন্তু এটা অনেক খারাপ একটি দিক। সে কিভাবে অন্যকে অদৃশ্য বানাবে? অদৃশ্য ব্যক্তি নিজে তো একটা তরল থেকে ক্ষমতা পেল, কিন্তু সে কিভাবে অন্যকে অদৃশ্য বানাবে? তার কাছে তো আর সে তরল নেই, যদি সে অদৃশ্যরূপী হয়ে থাকে। অদৃশ্য ব্যক্তিটি তার রক্ত যদি অন্য কারোর শরীরে স্পর্শ করে তাহলে সেটা সম্ভব, তবে এই ক্ষমতা তার ভিতরে নাও আসতে পারে। খুব অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটা তরলের কত ক্ষমতা, তাকে দেখার কি কোনো উপায় নেই? তাকে দেখা সম্ভব একটা চশমার মাধ্যমে, তবে সেটা আবিষ্কার করতে কয়েক মাস সময় লাগবে। চশমাটা আবিষ্কারের পূর্বেই আমার কাজ শেষ করতে হবে। মনে মনে বলল অদ্রি। তাহলে আপনি চেষ্টা চালিয়ে যান, এই অদৃশ্য ব্যক্তিকে দ্রুতই আটকাতে হবে। হ্যাঁ, তাই করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি আপনার কাজ শুরু করে দেন, আমি আবার পরে আসব। এই বলে ব্রুস চলে আসে। অদ্রিও ব্রুসের পিছু নেয়। তারপর মনে মনে বলল অদ্রি। এই বলে ব্রুস চলে আসে। অদ্রিও ব্রুসের পিছু নেয়। তারপর ব্রুসের বাসার সামনে এসে পৌঁছায়। অনেক বড় বাড়ি। ব্রুসকে হত্যা করতে হলে রাতের বেলা আসতে হবে, সবাইকে ধীরে ধীরে শেষ করে দিতে হবে। কিন্তু আমি আমার ক্ষমতাটা কাজে লাগাতে তো হবে। এত ক্ষমতা হবে আমার, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করতে না পারলে কাজ হবে না তো। রাত 12টায় চেয়ারে বসে থেকে ব্রুস নিজে নিজে বলছে। জিকলো, যত দ্রুত চশমাটা বানাতে পারবে তত সুবিধা হবে, নাহলে মেয়েটা অন্যরকম তাণ্ডব শুরু করে দিতে পারে। এত সুবিধা নিয়ে কি করবি? বেঁচে থাকতে পারলে না চশমা নিবি? অচেনা কণ্ঠ ভেসে আসলো কথাগুলো। কে তুমি? সাহস থাকলে সামনে আসো, লুকিয়ে না থেকে। সামনে আসলে বাঁচতে পারবি না, যদিও তোকে এমনিতেও শেষ করে দেব। আমাকে দেখতে পারবি না, আমি অদৃশ্য মানবী। তুমি এখানে প্রবেশ করলে কিভাবে? আজকেই তো বিজ্ঞানী জিকলোর কাছে থেকে আমার সব ক্ষমতা সম্পর্কে জেনে এসেছিস, আবার জিজ্ঞেস করছিস? দয়া করে আমাকে মেরো না, তুমি যা বলবে তাই করব। কান্নাজড়িত কণ্ঠে বলল ব্রুস। অদ্রি ব্রুসের কোনো কথা না শুনে সরাসরি তার হিংস্র রূপ ধারণ করলো এবং ব্রুসের মাথা থেকে শরীর আলাদা করে দেয়। ব্রুসের চিৎকারে তার আশেপাশের সব দেহরক্ষী চলে এসেছে ঘরের দরজা ভেঙে, কিন্তু তারা কাউকে দেখতে পায় না, শুধু ব্রুসের মরার দেহটা পায়। অদ্রি সেখান থেকে চলে আসে। সে খুব শান্তি অনুভব করছে। ধীরে ধীরে অনেক শত্রুকে অদ্রি হত্যা করতে থাকে। শুধুমাত্র উইলিয়াম বাকি রয়েছে এবং জিকলোকে অদ্রি কিছু বলেইনি বা করেনি। পুরো দেশে ছড়িয়ে পড়ে যে কোনো অদৃশ্য ব্যক্তি সব বিজ্ঞানীকে হত্যা করে ফেলেছে। বিজ্ঞানী উইলিয়াম পালিয়ে গেছে, কিন্তু কোথায় গিয়েছে কেউ জানে না। অদ্রিও খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। তবে সেই বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানুষের মনের মধ্যে ভীতির সৃষ্টি করেছে। মানুষ রাতের বেলায় রাস্তায় বের হতে ভয় পায়। এই সব কিছু শুনে তোমার কি মনে হচ্ছে? খুব জটিল রহস্য। আপনি যা বলেছেন তা খুব চিন্তার বিষয়। তুমি এইগুলো জেনে কি করবে? আমি কি সেটা বলবো, কিন্তু কাউকে বলতে পারবেন না আমার পরিচয়। আমি উইলিয়ামের ছেলে আতরাফ। উত্তেজিত হয়ে বলল জেনিত ক্লারা। কেউ জানবে না, আপনি কাউকে না বললেই হবে।
এই কথাটা কেউ জানে না। সবাই জানে আমি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় কাজ করি। অদ্রি কি আপনার কাছে আর আসে না? কি বলছো কি তুমি এগুলো? অদ্রি জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। ঠিক আছে, বলবো না, সেটা নিয়ে চিন্তা করো না। আর অদ্রি সেই দিনের পর একদিন এসে সবকিছু বলেছিল, তারপর আর আসেনি আমার কাছে। ও, বুঝতে পারলাম আপনার কথা। তাহলে আমি এখন আসি, পরে দেখা করবো আবার। জেনিত ক্লারা আর কিছু বলল না। আধার্ভ চলে আসে তার বাসায়। আদ্রাবের বাসায় আপাতত কেউ নেই, সে একাই থাকে। তবে তারা দুইজন বন্ধু আছে, একই সাথে কাজ করে তারা। এই অদৃশ্য মানবীকে কিভাবে ধরবো? তাকে খুঁজে বের করা অনেক কষ্ট হয়ে যাবে। একজন অলৌকিক ক্ষমতা অধিকারী মেয়েকে কিভাবে ধরবো? সবকিছু করতে হলে বুদ্ধি দিয়ে করতে হবে, নতুবা কোনোভাবেই কাজ সম্ভব হবে না। আধার্ভের মাথায় কিছু কাজ করছে। সে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল, কিন্তু আচমকা আদ্রার্ভের রুমে ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু তাতেও আদ্রার্ভ চোখ না খুলে ঘুমানোর চেষ্টা করছে। আধার্ভের বারবার মনে হচ্ছে কোনো ছায়া তার রুমে আছে, রুমের ছাদের উপর দিয়ে আসা যাওয়া করছে। আধার্ভ আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে চোখ খুলে দেখে সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছুই নেই। হঠাৎ করেই আধার্ভের চোখ গেল তার পাশের ছোট টেবিলের ওপর। সেখানে একটা চিঠি আছে। আধার্ভ চিঠি আমাকে খোঁজা এত সহজ না। আমার যে লক্ষ্য সেটা করতে দাও, না হলে তোমাকে মরতে হবে। আমাকে কাজে বাধা দিবে না। বাকি কথা জানতে চাইলে ছাদে আসো। আধার্ভ দ্রুত ছাদে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। তখন অচেনা কণ্ঠে কেউ বলে উঠল যে, এত আগ্রহ কেন? আমাকে দেখতে ছাদে চলে এসেছো? দয়া করে কাউকে হত্যা করো না, আইন আছে, আইন অপরাধীদের শাস্তি দিবে। আইন কিছু করতে পারবে না, সবকিছু অর্থের বিনিময়ে শেষ হয়ে যাবে। আধার্ভ অদ্রির সব কথা শুনল এবং আদ্রির ছায়ার দিকে তাকিয়েছিল। ছায়াটা অনেক বিশাল আকৃতির এবং ছায়া দেখেই বোঝা যাচ্ছে হিংস্র রূপে আছে। আধার্ভ ভয়ে ভয়ে পিছে সরে যাচ্ছে, কারণ সে কিছু করতে পারবে না অদ্রিকে। গোয়েন্দা সংস্থার সবচেয়ে সাহসী ছেলে হয়েও ভয় পাচ্ছ? আবার কৌতূহল মিটাতে ছাদেও এসেছো? আধার্ভ ছাদের একদম শেষ প্রান্তে রেলিংয়ের কাছে চলে এসেছে। সে কি বলবে বুঝতে পারছে না। এখন তোমাকেও হত্যা করে ফেলবো। রাগান্বিত কণ্ঠে বলল অদ্রি। খুব দ্রুত গতিতে ছায়াটি আধার্ভকে ধাক্কা দিল। আধার্ভ ভয়ে চিৎকার করে দিল। সাথে সাথে আধার্ভ উঠে বসে পড়ল। এত ভয়ঙ্কর স্বপ্ন ছিল। এই স্বপ্নের মানে কি? পুরো শরীর ভয়ে ঘেমে একাকার হয়ে গিয়েছে। আধার্ভ সাথে সাথে তার পাশে থাকা টেবিলের দিকে তাকালো। কোনো চিঠি পেল না সে। এটা দেখে আধার্ভ কিছুটা স্বস্তি পেল। পরের দিন সকালে আধার্ভ ঘুম থেকে উঠে তার অফিসে গেল। সেখানে গিয়ে দেখতে পেল এত ভয়ঙ্কর স্বপ্ন ছিল। এই স্বপ্নের মানে কি? পুরো শরীর ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। আধার্ভ সাথে সাথে তার পাশে থাকা টেবিলের দিকে তাকালো। কোনো চিঠি পেল না সে। এটা দেখে আধার্ভ কিছুটা স্বস্তি পেল। পরের দিন সকালে আধার্ভ ঘুম থেকে উঠে তার অফিসে গেল, যেখানে গিয়ে দেখতে পেল যে আধার্ভের বন্ধু হেনরি এবং জনসন মন খারাপ করে বসে আছে। আজকে এই দুই জোকারের মন খারাপ কেন? কি হয়েছে? আমাদের একটা মিশনে যেতে হবে। মিশনে যেতে হবে, ভালো সংবাদ। এতে মন খারাপের কি আছে? হেনরি যেতে পারবে না। ও কিছুদিনের জন্য ছুটিতে যেতে চাইছিল, আর এই সময় মিশনে যেতে বলেছে। হেনরি যেতে চাইলে কিন্তু জ্যাক স্যার যেতে দিবেন না। আমি জ্যাক স্যারকে বুঝিয়ে বলছি, দেখি রাজি হয় কিনা। হ্যাঁ, চেষ্টা করে দেখো স্যার রাজি হয় কিনা। স্যার তোকে সবচেয়ে বেশি ভালোবাসে, মনে হয় না তোর কথা ফেলে দিবে। আধার্ভ আর কিছু না বলে জ্যাক স্যারের রুমে গেল। স্যার, আমি আসতে পারি? আরে আদ্রাব, ভিতরে আসো, কিছু বলবে নাকি? স্যার, আমাকে আর জেনসেনকে নাকি মিশনে যেতে বলেছেন? হ্যাঁ বলছি তো, কোনো অসুবিধা আছে কি তোমার? না স্যার, কোনো সমস্যা নেই, তবে আমাদের সাথে হেনরিকে নিয়ে যেতে চাই। হেনরি তো ছুটি নিয়েছিল, আর তোমাদের যে মিশনে যেতে বলছি সেটা অনেক মারাত্মক কঠিন। জীবন নিয়ে ফিরে আসা প্রায় অসম্ভব, কিন্তু তুমি গোয়েন্দা বিভাগে সবচেয়ে বুদ্ধিমান, তাই তোমাকে আর জেসনকে পাঠানোর চিন্তা করছি। আর হেনরি বাবা নেই, তুমি তো জানোই, শুধু মা বেঁচে আছে, কিন্তু উনি অসুস্থ। মিশনে যাওয়ার পর কোনোরকম দুর্ঘটনা ঘটলে হেনরির মা একা হয়ে যাবে, তখন কি করব? তাই আমি ওকে যেতে দিতে চাচ্ছি না। স্যার, আমি সব কিছুই জানি, আর এটা আমরা অবগত যে
হেনরি কোনো মিশনে গেলে ওর মা সেটাতে বাধা দিবে না। দয়া করে অনুমতি দেন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি হেনরির কিচ্ছু হবে না। ঠিক আছে, তোমরা 3 জনই যাবে, কিন্তু মনে রেখো হেনরির কিছু হলে সব দায়ভার তোমাকে বহন করতে হবে। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার, এখন আমাকে মিশনের জায়গার নামটি বলে দেন। তোমাদের যেতে হবে ইতালির বেলমন্টে। সেখান থেকে 25 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। গ্রামটির আধুনিকতায় ছোঁয়া খুব কম। সেই গ্রাম থেকে আধা কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে। সেই জঙ্গলে একজন লোক থাকে, তার নাম অলিভার। বাকি সাহায্য সে করবে। স্যার, আমাদের তো অদৃশ্য মানবীকে খুঁজতে দিয়েছিলেন, যেখানে বড় বড় বিজ্ঞানীদের হত্যা করেছে, কিন্তু এই মিশনের সাথে অদৃশ্য মানবীর সাথে সম্পর্ক আছে? সম্পর্ক তুমি বের করবে, সেটার সম্পর্কে আমি কিছু বলবো না। তবে তুমি জানলে কিভাবে বিজ্ঞানীদের অদৃশ্য মানবী মেরে ফেলেছে? স্যার, আমি কিছু তথ্য জেনেছি। সে তথ্য ছিল যে বিজ্ঞানীদের অদৃশ্য মানবী হত্যা করেছে, এর বেশি কিছু জানি না। ধীরে ধীরে সব তথ্য বের করার চেষ্টা করো। আর তোমরা আজকে রাতে রওনা দিবে বেলম্যান্টের উদ্দেশ্যে। আর তোমাদের সব কিছু রেডি করে নিও, সব অস্ত্র পাঠিয়ে দেওয়া হবে সবার বাড়িতে। ভালো মতো প্রস্তুত হয়ে নাও। ঠিক আছে স্যার, আমরা এই মিশনে সফল হব। আমার বিশ্বাস তোমরা পারবে। এখন চলে যাও। আধার জ্যাক স্যারের রুম থেকে বের হয়ে হেনরি এবং জনসনকে সবকিছু বুঝিয়ে বলে। তারা সবাই খুব উত্তেজিত। নিজেদের প্রস্তুত করে রাতের বেলা রওনা দেয় বেলমেন্টের উদ্দেশ্যে। বেলমেন্টে পৌঁছাতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। অবশেষে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালো। এখন তারা একটা বিশ্রামের জন্য একটা বাড়ি খুঁজছে, কিন্তু ভালো বাড়ি খুঁজে পাচ্ছে না। তখনই হেনরি একটি বাড়ির দিকে নজর দিল। আমরা ওই বাড়িটির দিকে এগিয়ে দেখি কিছু হয় কিনা। তারপর আধার, হেনরি এবং জনসন বাড়িটির দিকে এগিয়ে গেল। বাড়ির কোনো যত্ন নেওয়া হয় না, সেটা বাইরের পরিবেশ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। জনসন বাড়ির দরজার কড়া নাড়ল। কিছুক্ষণ পর একটা মদের বোতল হাতে, চোখে একটা চশমা যার মধ্যে ডান চোখের একটা গ্লাস ভাঙা, পরনে ছেঁড়া কাপড় একজন লোক দরজা খুলে দিয়ে বলল, এখানে কাকে চাই? আমরা বিশ্রামের জন্য কোনো জায়গা পাচ্ছি না, যদি আপনার বাড়িতে একটু আশ্রয় দিতেন। এখানে কাউকে থাকতে দেওয়া হয় না, অন্য জায়গা খুঁজে নাও। জনসন রেগে গিয়ে বলল। মাতাল কোথাকার, লাগবে না তোর বাড়িতে থাকা। জনসনের কথা শুনে অপরিচিত লোকটি রেগে যায়। তখন পরিস্থিতি অন্যদিকে যাওয়ার আগে আধার বলে ওঠে, জনসন, তুই ভুল কথা বলিস না। ভাইয়ার তোর থেকে সুন্দর, অনেক ভালো লাগছে তাকে। তুই তো ভাইয়ের কাছে যেতেই। বুঝাও তোমার বন্ধুকে, মানুষকে কিভাবে সম্মান দিতে হয় সে জানে না। তবে আমাকে ভাইয়া না আঙ্কেল বলবে। তোমার বয়সী আমার একটা ছেলে ছিল। ঠিক আছে, আপনাকে আঙ্কেল বলে রাখবো, কিন্তু একটা অনুরোধ করবো আপনার কাছে। তোমার কথা শুনে আমার অনেক ভালো লেগেছে। কি অনুরোধ আছে? আমাদের দয়া করে আপনার বাড়িতে থাকার অনুমতি দিন। আমরা অনেক আশা করে আপনাদের কাছে এসেছি। যদি উপকারটা করতেন তাহলে অনেক ভালো হতো। আমরা তো আপনার ছেলের মতোই। অনুরোধের সুরে বলল আধার। ঠিক আছে, তোমরা আমার বাড়িতে থাকবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমরা সব রাখার চেষ্টা করব। কখনো আমার চোখ দেখতে চাইবে না, আর তোমার বন্ধুদের বলবা আমার সাথে কথা কম বলতে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। এখন আমার বাড়ির ভিতরে প্রবেশ করো। এই বলে লোকটি ভেতরে প্রবেশ করলো। হেনরি এবং জনসন আধার আর অপরিচিত লোকের কথাগুলো শুনে অবাক চোখে আধারের দিকে তাকিয়েছিল। এইভাবে তাকিয়ে না থেকে ভেতরে প্রবেশ করো। হেনরি আর জনসন আধারের অনুসরণ করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরে প্রবেশ করে সবাই অনেক অবাক হয়েছে, কারণ সেখানে সেই অপরিচিত লোকটির মতোই দেখতে হুবহু আরেকটি লোকের সাথে ছবি তুলেছে। সাথে বাড়ির ভেতরে সবকিছু এলোমেলো, সব আসবাবপত্রতে ধুলা পড়ে আছে। তবে জিনিসপত্র দেখে অনেক পুরাতন মনে হচ্ছে। ছবি থেকে সবার মনেই বিভ্রান্ত থাকতে পারে। আমি সবকিছু পরিষ্কার করে বুঝাবো, চিন্তা নেই। আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন, কিন্তু আপনার নামটাই জানা হলো না। আপনার নামটা বললে খুশি হতাম। আমার নাম মর্গান, আর ছবিতে যাকে দেখছো তার নাম ব্রুস। আমরা যমজ ভাই।
আর কোনো প্রশ্ন আছে তোমাদের? একটা চেয়ারে বসতে বসতে বলল মার্গান এবং আধার। হেনরি এবং জনসনকেও ইশারায় সামনের সোফায় বসতে বলল। আমার আপনার একটা বিষয়ের প্রতি খুব আগ্রহ জন্মাচ্ছে। কি বিষয়ের উপর তোমার এত আগ্রহ? আপনার চোখটা দেখতে ইচ্ছে করছে অনেক। দয়া করে আপনার চোখের চশমাটা খুলেন। এই আগ্রহ ভালো না। আমার চোখ দেখলে তোমার নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে না। তাও কোনো অসুবিধা নেই, আপনার চোখ দেখবে। হেনরির পাশে বসে থাকা জনসন বলল। জনসনের সাথে আধার্ভ অনুরোধ করল। অতঃপর মার্গান তার চোখের চশমা খুলল। চোখ দেখার সাথে সাথে হেনরি এবং জনসন ভয়ে চিৎকার দিয়ে উঠল, আর আধার্ভ তার দৃষ্টি সরিয়ে ফেলল। এত শীতল চোখ কেন? ভিতরে হাড় দেখা যাচ্ছে। আপনি কি আসলেই মানুষ? বলেছিলাম তোমরা সহ্য করতে পারবে না। এখনো তোমাদের দুর্বল হৃৎপিণ্ডের ছেলে, এবং আমি আসলেই সাধারণ মানুষ না। সাধারণ মানুষের না কথা শুনে হেনরি এবং জনসন একটু নাড়াচাড়া দিয়ে ওঠে, কিন্তু আধার্ভের ঠোঁটের কোণে মৃদু হাসি। আপনার এই চোখটার এরকম বিপজ্জ অবস্থা হলো কিভাবে? যুদ্ধের সময় এমনটা হয়েছে। শত্রুরা আমার চোখটা উপড়ে ফেলে। যুদ্ধ বলতে কবে যুদ্ধ করেছেন? নেকড়ে এবং ভ্যাম্পায়ারের মধ্যে যুদ্ধ। তখন আমার এই চোখটি হারিয়ে ফেলি। ভ্যাম্পায়ার তো পুরোটাই কাল্পনিক। আমার ধারণা অনুযায়ী নেকড়ে সম্পর্কে কিছুটা শুনেছি। এই বিশ্বের অনেক কিছুই অজানা। তুমি চাইলে খুব গভীরে গিয়ে সব জানতে পারবে না। আমি নেকড়ে মানব। পূর্বে ভ্যাম্পায়ার এবং নেকড়েদের মধ্যে অনেক যুদ্ধ হতো। কেউ কাউকে সহ্য করতে পারে না। আগের বিষয় বাদ দিই। এখন বলো, তোমরা কেন এই গ্রামে এসেছো? কি দরকারে? আমরা এসেছি একটা মিশনে। আপনি যুক্তরাষ্ট্রের একটা খবর শুনেছেন হয়তো। একজন বিজ্ঞানী এমন একটা তরল পদার্থ আবিষ্কার করেছে যার মাধ্যমে সাধারণ মানুষ অদৃশ্য হয়ে যাবে এবং অন্যান্য ক্ষমতার অধিকারী হবে। সেটা কেউ চুরি করেছে, কিন্তু কোনো এক মেয়ে সেটা বিজ্ঞানী জিকল কাছে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। পরবর্তীতে সে অদৃশ্য মানবী হয়ে গেছে। তারপর অনেক বিজ্ঞানীকে হত্যা করেছে। এখন তোমাদের তাকে খুঁজতে তোমাদের গোয়েন্দা প্রধান জ্যাক পাঠিয়েছে। ঠিক বলেছি কিনা? মার্গানের কথা শুনে আধার্ভ, হেনরি এবং জনসন হতবাক হয়ে মার্গানের দিকে তাকিয়ে আছে। একজন মাতাল লোক এত কিছু কিভাবে জানলো, তাও অন্য দেশে থাকে। আপনি মদ খান? মাতাল থাকেন বেশিরভাগ সময় হয়তো, কিন্তু এত কিছু জানলেন কিভাবে? আমি মাতাল হলেও সব কিছু ঠিক রেখেই নেশা করি। মুচকি হেসে বলল মার্গান। সবকিছু যেহেতু জানেনি, তাহলে আমাদের সে অদৃশ্য মানবীকে খুঁজতে সাহায্য করেন। অদৃশ্য মানবীকে খুঁজতে হলে তোমাকে অলৌকিক ক্ষমতা থাকতে হবে, নতবা কোনোদিনই সম্ভব না অদৃশ্য মানবীকে খুঁজে বের করা। মদ খেতে খেতে বললেন মার্গান। অলৌকিক ক্ষমতা কেন থাকতে হবে? আর সেই ক্ষমতা কিভাবে লাভ করা সম্ভব? তোমাদের মধ্যে একজনই অলৌকিক ক্ষমতার অধিকারী হবে, আর ক্ষমতাশীল কাউকে খুঁজতে প্রতিপক্ষকেও শক্তিশালী হতে হবে, অথবা কখনো মিশনে সফল হবে না। কিভাবে অলৌকিক ক্ষমতা অর্জন করতে হবে? গম্ভীরভাবে বলল আধার্ভ। এই গ্রামের কিছু দূরেই একটা জঙ্গল আছে। সেটা হয়তো তোমরা জানো। সেটা সাধারণ কোনো জঙ্গল না। সেই জঙ্গলে একজন মধ্যবয়সী লোক থাকে। সে তোমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছেলেকে অলৌকিক ক্ষমতাশালী হতে সাহায্য করবে। এটা খুব সহজ কাজ। আগামীকাল সকালেই আমার সেই অচেনা লোকটিকে খুঁজে বের করতে হবে। যত সহজ ভাবছো তত সহজ কাজ না। সকালে সেই জঙ্গলে অচেনা লোকটি, অর্থাৎ ম্যাজিশিয়ান অলিভারকে পাবে না। জঙ্গলটি মায়াজালে পরিপূর্ণ। জঙ্গলে যে প্রবেশ করবে সেই মায়াজালে আটকে যাবে, আর কোনোদিনও বেঁচে ফিরতে পারবে না। তবে সঠিক পথ অনুসরণ করলে সে মায়াজাল থেকে বাঁচতে পারবে। আর যদি সে মায়াজালে আটকে যায়, তাহলে নিজের বুদ্ধিতে বের হতে হবে, নাহলে পৃথিবীতে আর ফিরে আসতে পারবে না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল মার্গান। সঠিক পথে যাওয়ার কোনো মানচিত্র আপনার কাছে আছে? আমি সঠিক মনে নেই আছে কি না, তবে খুঁজে দেখতে হবে। সেই ম্যাজিশিয়ান অলিভার কি জাদু করে, নাকি অনেক ক্ষমতার অধিকারী তাই ম্যাজিশিয়ান বলা হয়? সে একজন খুব সহজেই মানুষকে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে।
সে তার ইশারায় লড়াই করে। একজন মানুষ বা অন্য যে কোনো প্রাণী ভবিষ্যতে কী করবে সেটা সম্পর্কে সে আগে থেকেই অবগত হয়ে যায়, যাকে সাইকো পাওয়ার বলে। সে তোমাদের যে কোনো একজনকে সেই ক্ষমতা দিবে, বাকিটা তার কাছে থেকে যাবে। এটা তো একদম অন্যরকম ক্ষমতা। আপনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এত উপকার করার জন্য। সেটার প্রয়োজন নেই, এখন তোমরা বিশ্রাম নাও। 2 তলা যাওয়ার সিঁড়ি বাম দিকে, সেখানে যাও, আগামীকাল সকালে কথা হবে। এই বলে মার্গান মদের বোতল হাতে নিয়ে হেলে দুলে গুনগুন করে গান গাইতে গাইতে তার রুমে যায়। এটা দেখে হেনরি এবং জনসন মুচকি হাসে। মাতাল হলে কি হবে? তাহলে ঠিকই আছে। দেখে বোঝাই যায় না যে সাধারণ মানুষ না। তারপর তারা 3 জন মিলে 2 তলায় যায়, সেখানে গিয়ে দেখে 2টা খাট আছে। 3 জন হালকা কিছু খেয়ে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু আধার্ভ না ঘুমিয়ে জানলার পাশে বসে থাকে। খুব সুন্দর লাগছে চারপাশ, হালকা বাতাস বইছে, ভালোই লাগছে পরিবেশটা। কিছুক্ষণ পর যখন আধার্ভ ঘুমোতে যাবে তখন হঠাৎ করে বাড়ির নিচের দিকে নজর গেল। সেখানে দেখতে পেল যে একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এটা দেখে আধার্ভের মনে প্রশ্ন জাগে, কে হতে পারে লোকটি? এত রাতে সে বাইরে কি করছে? আধার্ভ দ্রুত বাড়ির বাইরে যায় লোকটিকে দেখতে, কিন্তু নিচে গিয়ে দেখে লোকটি আশেপাশে নেই। এত দ্রুত কোথায় গেল? আধার্ভ বাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে শব্দ শুনতে পেল। ঝোপের দিকে তাকিয়ে আধার্ভ দেখলো কেউ আছে কিনা, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে আধার্ভ ধীরে ধীরে ঝোপের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কাউকেই দেখতে পেল না। আধার্ভ মন খারাপ করে ঘরে চলে আসলো। এত দ্রুত কিভাবে স্থান ত্যাগ করলো? হয়তো আমার উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে গেছে। কিন্তু কে সেই লোক? নাকি অন্য কিছু? বিড়বিড় করে বলল আধার্ভ। আর কিছু না বলে আধার্ভ ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে পুরো বাড়ি ঘুরে দেখলো, কিন্তু তেমন কিছু পেল না। এই বাড়িতে বিশেষ কিচ্ছু নেই। সেটা তো লক্ষ্য করলাম। আজকে রাতে আমাদের জঙ্গলের ভিতরে প্রবেশ করতে হবে। সন্ধ্যার দিকে সূর্য অস্ত যাওয়ার পর গেলে বেশি ভালো হবে। তবে মর্গান আঙ্কেল আমাদের একটা মানচিত্র দিতে চেয়েছিল জঙ্গলটির। সেটা না নিয়ে কি জঙ্গলে প্রবেশ করা ঠিক হবে? ঠিক তখনই মার্গান বলে উঠল, এই নাও তোমাদের মানচিত্র, অনেক খোঁজাখুঁজির পর পেয়েছি। আধার্ভ মানচিত্রটা দেখে থমকে যায়। জঙ্গলের ভেতরের পথগুলো অনেক বিভ্রান্তকর। অনেক পথ একটা অন্যটার সঙ্গে জড়িত। একবার ভুল পথে গেলে বের হয়ে আসা অনেক কষ্টকর হয়ে যাবে। তবে মানচিত্রে লাল দাগ দেওয়া কিছু কিছু জায়গায়। এত প্যাচালো পথ কেন জঙ্গলে? সবকিছু তো গুলিয়ে যাচ্ছে। মানচিত্রে লাল দাগ দেওয়া আছে, সেই লাল দাগের পথ অনুসরণ করলে তোমরা ম্যাজিশিয়ান অলিভারের কাছে পৌঁছে যাবে। যদি ভুল করেও রাস্তার পথ হারিয়ে ফেলো, মায়াজালে ফেসে যাবে। ঠিক আছে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। কোনো সমস্যা না হলেই ভালো। প্রস্তুতি নিয়ে রেখো সবাই, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে জঙ্গলের ভিতরে প্রবেশ করবে। এই বলে মার্গান চলে। আধার্ভ এবং অন্যরা নিজেদের প্রস্তুতি নিতে শুরু করে। সন্ধ্যার সময় 3 জন মিলে রওনা করে জঙ্গলের উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি পৌঁছে যায় সেখানে। জঙ্গলটা খুব নিস্তব্ধ। জঙ্গলটা এত নিস্তব্ধ কেন? নিস্তব্ধ মানে জঙ্গলে অনেক রহস্য রয়েছে, কারণ একটা জঙ্গল এত নিস্তব্ধ থাকে না। তো আলোচনা না করে মানচিত্র অনুযায়ী এগিয়ে যাওয়া দরকার। আধার্ভ এবং জনসন কিছু না বলে জঙ্গলের ভেতরে প্রবেশ করলো। মানচিত্রের দিকে অনুযায়ী হেঁটে যাচ্ছে। তাদের 3 জনের হাতে টর্চ লাইট। সবার সামনে আধার্ভ আর তার পেছনে হেনরি এবং সবার শেষে জনসন। চারপাশে সবকিছু খেয়াল করবে, আর আমরা যে পথ দিয়ে যাচ্ছি একটা করে চিহ্ন দিয়ে রাখা উচিত। পরবর্তীতে পথ খুঁজতে হবে। আধার্ভ কথা অনুযায়ী হেনরি এবং জনসন পথের 2 পাশে একটা করে লম্বা চিকন কাঠি গেড়ে দিচ্ছে। হঠাৎ করেই জঙ্গলের ভেতরে বিভিন্ন প্রাণীদের শব্দ শোনা যাচ্ছে। আচমকা জঙ্গলের ভিতরে এত প্রাণীর শব্দ আসছে কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন। জঙ্গলের শুরুর পথ একদম নিস্তব্ধ, কিন্তু ভিতরের প্রাণীর আনাগোনা অনেক। বেশি কথা না বলে আমাদের সামনে আগানো উচিত। হঠাৎ প্রাণীরা আক্রমণ করলে জীবন বাঁচানো কষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং দ্রুত ম্যাজিশিয়ান অলিভারের নিকট পৌঁছালে বেঁচে যাব।
আধার্ভ এবং হেনরি আর কিছু না বলে মানচিত্র অনুযায়ী এগিয়ে যাচ্ছে। কিছু দূরে যাওয়ার পর দেখলো সামনে কিছু নীল চোখ দেখা যাচ্ছে। আধার্ভ, হেনরি এবং জনসন থমকে যায়। তারা তাদের অস্ত্র বের করে এবং ধীর পায়ে এগিয়ে চলে। যত সামনে যাচ্ছে তত নীল চোখের সংখ্যা বেড়েই চলেছে। এইবার আমাদের জীবন শেষ। এতগুলো প্রাণীর বিপক্ষে মাত্র 3 জন কিভাবে পেরে উঠব? আমাদের টর্চ লাইটগুলো বন্ধ করে ফেল এবং সবাই আলাদা আলাদা হয়ে প্রাণীদের আক্রমণ করা লাগবে। অন্ধকারে আমরা এদের চোখ দেখে বুঝতে পারবো, কিন্তু ওরা তো আমাদের পরিষ্কার দেখতে পারবে মনে হয়। আমি যেটা করতে বলেছি সেটা কর, বেশি কথা না পারে। আধার্ভ কথা অনুযায়ী হেনরি এবং জনসন আলাদা হয়ে প্রাণীদের আক্রমণ করে, কিন্তু প্রাণীরাও কম শক্তিশালী না। অন্ধকারের কারণে প্রাণীদের বোঝা যাচ্ছে না, তবে তাদের ক্ষমতা উপলব্ধি করা যাচ্ছে। হঠাৎ করে একটা প্রাণী আধার্ভের ঘাড়ে কামড় দেয় এবং আধার্ভ সাথে সাথেই তার মাঝারি আকারের ছুরি দিয়ে প্রাণীটির গলা শরীর থেকে আলাদা করে দেয়। অনেকক্ষণ যুদ্ধের পর তারা তিনজনই ক্লান্ত হয়ে যায় এবং সাথে সাথে সেই সব অচেনা প্রাণীদেরও আর দেখা যাচ্ছে। আশেপাশে রক্তে ভরে গেছে। আধার্ভ, হেনরি এবং জনসন শরীরেও রক্ত লেগে আছে। অতঃপর তারা একসাথে মিলিত হয়ে আবার হাঁটা শুরু করলো, কিন্তু তারা এখনো বুঝতে পারল না সেই প্রাণীগুলোর কি ছিল। তবে তাদের যুদ্ধের সময় হেনরি অনেক বেশি আঘাত পায়, তাই হেনরি অনেক বেশি ক্লান্ত। আর কত পথ বাকি? অনেকখানি পথই তো আসলাম। হেনরি তো অনেক আহত হয়েছে, শরীর থেকেও রক্ত ঝরছে, যে কোনো সময় জ্ঞান হারাবে। জনসন কথা শুনে আধার মানচিত্রের দিকে তাকিয়ে দেখে আর বেশি সময় লাগবে না। কিছুটা দূরেই ম্যাজিশিয়ান অলিভারের বাড়ি। আর একটু ধৈর্য ধর, প্রায় চলে এসছে, বেশি পথ বাকি নেই। প্রায় ঘন্টাখানেক বাদে আদ্রাভ, হেনরি এবং জনসন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালো। তাদের সামনে একটা 2 তলা বাড়ি দেখতে পাচ্ছে। অবশেষে পৌঁছাতে পারলাম, এখন ভেতরে প্রবেশ করা বাকি। দেরি না করে দ্রুত চলো। আধার্ভ, জনসন এবং হেনরি দ্রুত বাড়ির দিকে যায় এবং দরজায় কড়া নাড়ে। ভেতর থেকে একজন এসে দরজা খুলে। তার পুরো শরীর কালো পোশাকে ঢাকা, মাথায় একটা টুপি পরে আছে, বিশাল আকৃতির দেহ। তোমরা ভিতরে প্রবেশ করো, খুব ক্লান্ত দেখাচ্ছে। তারা তিনজন আর কিছু না বলে ভেতরে প্রবেশ করে। চারপাশে তাকিয়ে দেখে সবকিছু খুব পরিপাটি। বাড়ির বাইরের তুলনায় ভেতরে অনেক সুন্দর। আমার বন্ধু অনেক বেশি আঘাত পেয়েছে, ওর জন্য চিকিৎসার ব্যবস্থা করলে ভালো হতো। অলিভার কিছু না বলে একটা ছোট্ট বোতল থেকে 2টা ট্যাবলেট জনসন এবং হেনরিকে দিল। তারা সেটা খাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তাদের ক্ষতস্থানগুলো সেরে যায়। আমাদের তো ক্ষতস্থানগুলো সেরে গেল, কিন্তু আদ্রাবকে দিলেন না? তোমার বন্ধুর দিকে ভালোভাবে তাকিয়ে দেখো কোনো ক্ষতস্থান আছে কিনা। মুচকি হেসে বলল অলিভার। হেনরি এবং জনসন আধার্ভের দিকে তাকিয়ে দেখল সে সম্পূর্ণ সুস্থ এবং কোনো ক্ষতস্থান নেই আধার্ভের শরীরে। এটা দেখে দুইজন বেশ অবাক হলো। এই জন্যই তোমার বন্ধুকে ওষুধটা দিইনি। সে এখন সাধারণ মানুষ নেই, আর ক্ষতস্থানগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে এখন থেকে। এটা কিভাবে সম্ভব? আমাদের বিশ্বাস হচ্ছে না। আধার্ভ কিছু বলছে না, সে বুঝতে পারছে না তার সাথে কি ঘটছে। অলিভার কিছু না বলে একটা ছুরি নিয়ে এসে আধার্ভের হাতের সামান্য অংশ কেটে। কিছুক্ষণের মধ্যে সেই কাটা অংশটি পুরোপুরি সেরে যায়। এবার আধার্ভ সহ বাকি 2 জন হেনরি এবং জনসনও অবাক হয়ে যায়। প্রমাণ তো দেখলাম, সরাসরি বিশ্বাস হলো তোমাদের। আদ্রাব অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছে। কিন্তু কিভাবে আমি অলৌকিক ক্ষমতার অধিকারী হলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। জঙ্গলে আসার সময় যে প্রাণীগুলো আক্রমণ করেছে তাদের মধ্যে একটা ভ্যাম্পায়ার ছিল, যার শিরোচ্ছেদ করেছিলে তুমি, সেটা আমি ছিলাম। আর বাকি প্রাণী ছিল আমার জাদুর তৈরি প্রাণী। মুচকি হেসে বললেন অলিভার। হেনরি এবং জনসনকে ছেড়ে আমাকে কেন ভ্যাম্পায়ার বানালেন, এবং আমাকে ভ্যাম্পায়ার বানানোর উদ্দেশ্য কি? উত্তেজিত হয়ে বলল আধার্ভ। আমি তোমার সবকিছুই জানি। গতকাল রাতে তুমি যাকে খুঁজতে বের হয়েছিলে সেটা আমি ছিলাম। আমি জানি অদৃশ্য মানবীকে খুঁজতে তুমি আসবে, তাই তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। তোমার জন্য 2 বন্ধুদেরও আক্রমণ করেছি, কিন্তু তারা শুধু আমাকেই আঘাতই করেছে, সাহসের এবং বুদ্ধির সাথে শিরোচ্ছেদ করতে পারেনি। আধার্ভকে উদ্দেশ্য করে বলল অলিভার। আপনি তাহলে সবকিছুই জানেন, তাহলে এখন কাজের কথা আসে।
সেটা তো অবশ্যই। তুমি পারবে অদৃশ্য মানবীকে খুঁজে বের করতে, সাধারণ মানুষে পরিণত করতে। তোমাকে সব ক্ষমতা সম্পর্কে জানাবো, নিয়ন্ত্রণ করাও শিখিয়ে দেব। হেনরি এবং জনসন আধার আর অলিভারের কথা শুনছিল। আমরা কি তাকিয়ে থেকে দেখব? আমাদের কিছু দিবেন না? অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল হেনরি। তোমাদের দুইটা শক্তিশালী অস্ত্র দেব, যেটা খুবই ছোট কিন্তু অনেক ক্ষমতাশীল, জাদুর মতো কাজ করবে। অলিভারের কথা শুনে হেনরি এবং জনসন খুশি হয়। তারপর তারা অলিভারের অনুসরণ করে একটা কক্ষে গেল। সেখানে গিয়ে সবাই অবাক। কক্ষটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল। কক্ষটা দেখে মনে হচ্ছে কোনো গবেষণাগার। এই কক্ষে কি আপনি গবেষণা করেন? এটা আমার গোপন কক্ষ। আমি বাদে অন্য কেউ এই কক্ষে প্রবেশ করলে গোলক ধাঁধায় পড়ে যাবে। তারপর অলিভার একটা ইনজেকশন হাতে নিল। সেটার ভিতরে নীল পদার্থ রয়েছে। এই নীল পদার্থ দিয়ে কি করবেন? আর এটার কাজই বাকি? এই ইনজেকশনের ভেতর এমন পদার্থ যেটার মাধ্যমে ভ্যাম্পায়ারকে মানুষে আনা সম্ভব, তবে আর ক্ষমতার পরিবর্তন হবে না। ভ্যাম্পায়ারের সকল ক্ষমতাই থাকবে, শুধু রক্তের তৃষ্ণা অনুভব হবে না। অলিভার আধারকে ইশারা করে একটা বিছানায় শুতে পড়ল। আধার অলিভারের কথা মতো সেই কাজটাই করল। অতঃপর অলিভার সেই ইনজেকশনটি ভেতরে থাকা তরল পদার্থটি আধারের শরীরে প্রবেশ করালো। কিছুক্ষণের মধ্যে আধার মরণ যন্ত্রণা ভোগ করছে। তার পুরো শরীর পুড়ে যাচ্ছে। সে আর্তনাদ করছে। ঠিক তখনই অলিভার একটা বোতল হাতে নিয়ে নাম দেখলো এবং ভয় পেয়ে গেল। ভয়ের কারণে হাত থেকে বোতলটি ফেলে দিল। অলিভারের এই জন্যই অবস্থা দেখে হেনরি জিজ্ঞেস করলো, আপনি এমনভাবে বোতলটি ফেলে দিলেন কেন? অলিভারের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তার পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। পুরো শরীর কাঁপছে। আপনার এমন অবস্থা কেন হয়েছে? কি হয়েছে আপনার? উত্তেজিত হয়ে বলল জনসন। আমি ভুল ঔষধ আদ্রাবের শরীরের ভিতর প্রবেশ করিয়েছি। যেটা দিয়েছি সেটা অনেক বেশি ক্ষমতাশীল। হালকা কেঁদে বলল অলিভার। হেনরি অলিভারের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার বন্ধুর যদি কিছু হয়, আপনার মাথা শরীর থেকে আলাদা করে দিব। হেনরি, তুই এইগুলো কি করছিস? এখন ওনাকে ছেড়ে দে। কোনো পথ আগে বের করতে দে ওনাকে, নতবা আরো বিপদ বাড়বে। হেনরি অলিভারকে ছেড়ে দিয়ে আধারভের কাছে যায়। সেখানে গিয়ে দেখে আধারভের অর্ধেক শরীর পুরো মাংস বের হয়ে এসেছে। তবে আগের তুলনায় চিৎকার কমিয়ে দিয়েছে, কিন্তু ছটফট করছে। এখন তারা কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। সবাই আধারভের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে আধারভের পুরো শরীর থেকে মাংস অদৃশ্য হয়ে যাচ্ছে এবং শরীর কঙ্কাল দেখা যাচ্ছে। এখন খুব দ্রুতই আধারভের পুরো শরীরের কঙ্কাল বেরিয়ে আসে এবং কিছু সময় বাদে সেই কঙ্কালটাও অদৃশ্য হয়ে যায়। সবাই অবাক হয়, শুধু অলিভার বাদে। আদ্রাফের শরীর হার কোথায় গেল? দেখা যাচ্ছে না কেন? উত্তেজিত হয়ে বলল জনসন। তোমার বন্ধু অদৃশ্য মানবে পরিণত হয়ে গেছে, তবে সে অদৃশ্য মানবীয়ের মতো শক্তিশালীও হতে পারে, আবার নাও হতে পারে। তবে সে ভ্যাম্পায়ার থেকে মানুষ হয়ে যেতে পারেনি। তবে তার একটা আলাদা ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? আদ্রাব চাইলে অদৃশ্য হতে পারবে, আবার নিজের ইচ্ছাতে সবার সামনে দৃশ্যমান হতে পারবে। কিন্তু আমরা বুঝবো কিভাবে আদ্রাব আমাদের আশেপাশে আছে কিনা? অলিভার একটা ম্যাগনিফাইড গ্লাস জনসনের দিকে এগিয়ে দিল। এই ম্যাগনিফাইজ গ্লাসটা কাউকে দিবে না, কারণ আদ্রাব যখনই তোমাদের কাছে আসবে ঠিক তখনই ম্যাগনিফাইং গ্লাসের নিচের অংশে একটা ছোট্ট বিপ দিবে এবং লাল বাতি জ্বলে উঠবে। হেনরি কিছু বলে ওঠার আগেই ম্যাগনিফাইং গ্লাসের নিচের অংশে বিপ দিয়ে ওঠে। জনসন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আধারকে দেখার চেষ্টা করে, কিন্তু গ্লাসে না দেখে সরাসরি সামনে তাকা, তাহলেই দেখতে পাবি। জনসন তাকিয়ে দেখে আধার্ভ একটু দূরে চেয়ারে বসে আছে। জনসন অবাক হয়, কারণ আধার্ভ দৃশ্যমান হয়েছে। তোমাকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে। এখন তুমি অদৃশ্য মানবীকে খুঁজে বের করতে পারবে, কারণ একজন অদৃশ্য অন্য অদৃশ্যকে দেখতে পারে। আমি শুনেছিলাম আপনার কাছে সাইকিক পাওয়ার আছে, সেটা আমাকে শিখিয়ে দিন। তুমি নিজেই শিখে যাবে, আমাকে আলাদাভাবে শিখাতে হবে না। তুমি নিজের মনোবল দৃঢ় রাখবে
তাহলে সব ক্ষমতা নিয়ন্ত্রণ করতে শিখে যাবে। সবকিছু বুঝলাম, কিন্তু অদৃশ্য মানবীকে কোথায় খুঁজে পাবো? সেটা জানতে হলে অনেক কিছু ভাবতে হবে এবং করতে হবে। এত সহজ অদৃশ্য মানবকে খোঁজা সম্ভব হবে না। তাহলে অদৃশ্য মানবীকে খোঁজার কোনো পথ নেই? পথ অবশ্যই আছে আমাদের, কিন্তু সেটা খুঁজে বের করতে হবে। অন্যদিকে এতদিন হয়ে গেল, এখনো একজন বিজ্ঞানীকে খুঁজে বের করতে পারলাম না। সবকিছু তো খুঁজে দেখলাম কিন্তু পেলাম না। তার বাইরের দিকটাও তো তালা মারা। কিভাবে ঢুকবো সেই বাড়ির ভেতর? বিড়বিড় করে বলল অদ্রি। অদ্রি বর্তমানে একটা বাড়িতে থাকে। বাড়িটা অনেকটাই পরিত্যক্ত, কেউ থাকে না। বাড়িটা এলাকার আশেপাশের মানুষ কম যাওয়া আসা করে। তবে অদ্রি তার নিজের কক্ষটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। তেমন কিছু নেই, তবুও খুব পরিপাটি। রাত 1টা বেজে গেছে। এখন একটু জঙ্গলের দিকে গিয়ে ঘুরে দেখি কোনো প্রাণীর রক্ত পান করতে পারি কিনা। এই বলে অদ্রি জঙ্গলের দিকে যেতে লাগলো। অদৃশ্য মানবী হওয়ার পর অদ্রি আর স্বাভাবিক মানুষের মতো খাবার খেয়ে বেঁচে থাকতে পারে না। সে শক্তি পায় না, তাই অন্য প্রাণীর রক্ত পান করে। অদ্রি জঙ্গলের ভেতরে প্রবেশ করার পর দেখলো জঙ্গলের পরিবেশ অনেক শান্ত। অদ্রি বুঝতে পারে কোনো না কোনো সমস্যা তো আছে। অদ্রি সামনের দিকে এগোতেই দেখলো যে কয়েকটা লাল চোখ দেখা যাচ্ছে। অদ্রি বেশি কিছু না ভেবে সামনে এগোতেই লাগলো। একটু সামনে এগিয়ে যেতে একটা প্রাণী অদ্রির ওপর আক্রমণ করে, কিন্তু অদ্রির কোনো কিছুই হয় না, কারণ অদ্রি অদৃশ্য রূপে আছে। কেউ আঘাত করলে কোনো ক্ষতি হবে না। কিন্তু অদ্রি বুঝতে পারছে না যে এই প্রাণীটি অদ্রিকে দেখতে পেল কিভাবে। অদ্রি প্রাণীগুলোকে ভালো মতো পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। প্রাণীটি হয়তো নেকড়ে। অদ্রি একটি নেকড়েকে ধরে মাথার শরীর থেকে আলাদা করে দেয়। এই দৃশ্য দেখে অন্যান্য নেকড়েরা ভয় পেয়ে চলে যায়। দেখলে তো অদৃশ্য মানবীর ক্ষমতা, আরো অনেক ক্ষমতা তার ভিতরে আছে। হ্যাঁ, সবকিছুই তো দেখলাম। খুব কৌশল করে অদৃশ্য মানবীকে ধরতে হবে। তার দুর্বল দিক খুঁজে বের করতে পারলে বাকি কাজ সহজ হয়ে যাবে। আধার, অলিভার, হেনরি এবং জনসন অদ্রির ওপর এতক্ষণ লক্ষ্য রেখেছিল। অলিভার আর তার জাদুর মাধ্যমে অদ্রিকে দেখালো। অদৃশ্য মানবী তো অদৃশ্য থাকার কথা, কিন্তু আপনার অলৌকিক আয়নায় তাকে দেখা গেল কিভাবে? অলিভারের প্রশ্ন করলো হেনরি। জাদুবিদ্যার বুদ্ধি থাকলে অনেক কিছুই সম্ভব। তাহলে অদৃশ্য মানবীর পরের কাজগুলো দেখা যাক। অলিভার আর কিছু না বলে আবার অদ্রিকে তার আয়নার সামনে দৃশ্যমান দেখাচ্ছে। আর কতদিন অপেক্ষা করব? আবার অন্যদিকে বিজ্ঞানী জিকলো যদি তার চশমা আবিষ্কার করে ফেলে তাহলে তো আমায় ধরে ফেলবে। সেটা করার পূর্বেই বিজ্ঞানী উইলিয়ামকে খুঁজতে হবে। অদ্রি সেই রাতে বিজ্ঞানী জিকলোর বাড়ির দিকে চলে যায়। খুব কম সময়ের মধ্যেই জিকলোর গবেষণা বিল্ডিং এর সামনে চলে আসে। এত দ্রুত কিভাবে জিকলোর কাছে চলে আসলো? দ্রুত পথ অতিক্রম করা অদৃশ্য মানবীর ক্ষমতা, যেটাও আদ্রাবেরও আছে। এখন সবই চুপচাপ থেকে আদ্রির বাকি কাজগুলো থেকে খেয়াল করি। আধারভের কথাই সবাই চুপ হয়ে অদ্রির কাজের দিকে খেয়াল করতে শুরু করলো। এত রাতে কি জিকলো জেগে থাকবে? তাও একবার গিয়ে দেখে আসি। যদি গবেষণার কাজ করতে থাকে তাহলে দেখা যাবে। অদ্রি জিকলোর গবেষণার বিল্ডিং এ প্রবেশ করলো। অদ্রি দেখলো জিকলো তার গবেষণায় ব্যস্ত। অদ্রি জিকলোর কক্ষের ভেতরে প্রবেশ করবে, তাই এক হাত দরজার উপর রাখতেই একটা বিপ বেজে উঠলো। জিকলো চারপাশ তাকাতে লাগলো। অদ্রি বুঝতে পারলো যে জিকলো তাকে ধরার জন্য একটা ফাঁদ বানিয়ে রেখেছে। দরজার সামনে যে আছো সে নিজের পরিচয় দাও, তবেই প্রবেশ করতে পারবে। অদ্রি কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। চুপ করে দাঁড়িয়ে থেকো না অদৃশ্য মানবী, আমি জানি তুমি আমার ক্ষতি করতে আসোনি। জিকলোর কথা শুনে অদ্রি কিছু স্বস্তি পায়। ঠিক আছে, আমাকে আপনার কক্ষে প্রবেশ করতে দিন। জিকলো অদ্রিকে প্রবেশ করতে দিল। তারপর তার গবেষণার কাজ রেখে তার চেয়ারে বসে পড়ে। তুমি অন্য চেয়ারে বসে পড়ো, যদিও তোমাকে দেখতে পাচ্ছি না, তবুও কথা বলতে পারবো, এটাতেই যথেষ্ট। আমাকে কি বলতে চান বলুন। তুমি কেন অন্যান্য বিজ্ঞানীদের হত্যা করলে আর অদৃশ্য মানবী কিভাবে হলে সেটার আসল কারণ বলো। তারপর অদ্রি জিকলোকে একদম প্রথম থেকে সব ঘটনা ক্রমান্বয়ে বলতে থাকে। তুমি যে কাজ করেছো তাতে আমার কোনো আপত্তি নেই, তোমার জন্যই হয়তো আজ বেঁচে আছি। তোমাকে আমি সাপোর্ট করব,
কোনো চিন্তা করো না, আর তোমাকে স্বাভাবিক মানুষে নিয়ে আসার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি আপনার গবেষণার বিষয়ে অন্য কাউকে জানাবেন না, যতদিন না পর্যন্ত আমার কাজ সফল হয়। জিগলো কিছু বলার আগেই কেউ জিগলোর কক্ষে প্রবেশ করে আচমকা আক্রমণ করে। এটা কি ঘটলো? কে জিগলোর কক্ষে প্রবেশ করলো? কিছুতে বুঝতে পারলাম না। অলিভারের কাছ থেকে তার অলৌকিক আয়না ভেঙে গেল। অলিভার ঘামতে শুরু করলো, তার পুরো শরীর কাঁপছে। কি হলো আপনার? যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। অদৃশ্য মানবের সামনে বিপদ যে আক্রমণ করেছে সে আমার চেয়ে শক্তিশালী এবং জাদুকর। তার কাছে আমি বরাবরই পরাজিত। কে সে জাদুকর যে আপনার থেকে শক্তিশালী? আর তারই বা কি কাজ অদৃশ্য মানবীকে নিয়ে? সেই জাদুকরের নাম চার্লস ব্রনসন। সে কোথায় থাকে সেটা আমি সঠিক জানি না। সব কাজ তোমাকেই করতে হবে, আমি শুধু নির্দেশনা দিব। ঠিক আছে, সবকিছু আমিই করব। আমরাও আছি তোর সাথে। হেনরি এবং জনসন একসাথে বলে উঠল। 1 বছর তো শেষ হয়ে গেল, কিন্তু এখনো চার্লস ব্রনসনকে খুঁজে পেলাম না, সাথে অদৃশ্য মানবী এবং জিগলোকে। জানলার সামনে দাঁড়িয়ে বলল আধার। চেষ্টা তো করেছি কিন্তু খুঁজে তো পাচ্ছি না। চার্লস ব্রনসনকে জাদুর সাথে পেরে ওঠা কষ্টসাধ্য। কষ্টসাধ্য হলে তো পেরে উঠতে হবে, নাহলে তো উইলিয়ামকে বাঁচানো সম্ভব না। অদৃশ্য মানবীকে আটকাতে হবে, তার কাছে থেকে সব কাহিনী শুনতে হবে, তারপর উইলিয়ামের ব্যাপারটা দেখতে হবে। কিন্তু এই সব কিছু বাধা পেল চার্লস ব্রনসনের জন্য। চিন্তা করিস না, একটা উপায় তো বের হবেই, শুধু ধৈর্য ধরে কাজ করতে হবে। হেনরি, জনসন, আধার্ভ এবং অলিভার সবাই এখন আধার্ভের বাড়িতে থাকে। অলিভারের গবেষণার জন্য আধার্ভ অলিভারকে একটা ছোট্ট গোপন কক্ষ দিয়েছে, যেখানে শত্রুরা জানতে না পারে। আদ্রাব, হেনরি, অলিভার ডাকছে তোদের। আধার্ভ এবং হেনরি এবং জনসন অলিভারের গবেষণাগারে গেল। কোন উপায় কি পেয়েছেন? অলিভারকে উদ্দেশ্য করে বলল আধার্ভ। 2টা বই তোমাকে উদ্ধার করতে হবে। কি ধরনের বই? জিজ্ঞাসা করলো আধার্ভ। ঠিক বহুল পৃষ্ঠার বই না, মাত্র কয়েক পৃষ্ঠার বই। কি ধরনের বই সেটা? যে বই থেকে চার্লস ব্রনসন অদৃশ্য মানবীকে শক্তিশালী করে তুলবে আর ফিজিক্স পাওয়ার অর্থাৎ ইশারা ইঙ্গিতের মাধ্যমে অদৃশ্য মানবীকে নিয়ন্ত্রণ করবে। এক কথায় যাকে ব্রেন ওয়াশ বলে। যখনই অদৃশ্য মানবীকে নিয়ন্ত্রণ করে ফেলবে তখনই ব্রনসন পৃথিবীর রাজত্ব শুরু করবে। তাহলে আরেকটা বইয়ের কাজ কি? বই মূলত একটি, কিন্তু কপি 2টা। আসল কপিটি চার্লস ব্রনসনের কাছে, অন্য কপিটি তার বাড়ির পেছনে একটি গুহার ভিতরে লুকানো। সে বইটা দিয়ে কি করবেন? কোনো বিশেষ ক্ষমতা আছে কি তাতে? ক্ষমতা তো অবশ্যই আছে। তুমি সেই বইটি থেকে থান্ডার পাওয়ার পাবে। অদ্রিকে অদৃশ্য মানবী সেই ক্ষমতাটি ব্রনসন শিখাবে, কিন্তু সেই প্রশিক্ষণের পূর্বেই তোমাকে থান্ডার পাওয়ার অর্জন করতে হবে। থান্ডার পাওয়ারের কাজ কি? আর ব্রনসনই কেনই বা থান্ডার পাওয়ারটাকে অদ্রকে শেখাবে? থান্ডার পাওয়ারটা হলো এমন এক শক্তি যেটা মাধ্যমে অদৃশ্য হয়েও বাতাস এবং আকাশের বজ্রপাত নিয়ন্ত্রণ করা যায়। খুবই ভয়ানক একটি শক্তি। বুঝতে পারলাম, কিন্তু ব্রনসন সেই শক্তি নিজে রপ্ত না করে অদ্রকে দিয়ে কেন রপ্ত করাবে? সেটা আমি সঠিক জানি না, তবে বইটি পেতে বেশি অসুবিধা হবে না। কিন্তু একটা সমস্যা রয়েই গেছে। কি সমস্যা? বইটি খুলতে হলে একটি স্টোন খুঁজতে হবে। তারপর সেই স্টোনটি বইয়ের উপরের পৃষ্ঠা রাখলে তবেই খুলবে, না হলে বইটি কখনোই খোলা সম্ভব না। কোথায় পাবো সেই স্টোন? তুমি এই আয়নার দিকে তাকাও। আধার্ভ, হেনরি, জনসনও তাকালো আয়নার দিকে। ওরা দেখতে পেল যে একটা কালো শিলা পাথর আগুনের ওপর ভাসছে, আর শিলা পাথরের ভেতরে গর্ত করে নীল রঙের স্টোন রাখা আছে, সেখান থেকে আলো ছড়াচ্ছে। শিলা পাথরের চারপাশে তো কিছুই দেখা যাচ্ছে না, শুধু সামান্য একটু আগুনের লাভা দেখা যাচ্ছে। আমিও জানি না কেন চারপাশ কিছু দেখা যাচ্ছে না, তবে জায়গাটা খুবই ভয়ানক। একবার গেলে ফিরে আসা অনেক কঠিন, অনেকে মারাও যায়। এই জায়গাটার নাম কি? স্টোনটি যেখানে আছে সেটা হলো মিশরের পিরামিডের তলদেশে, আর মিশরের পিরামিড মানেই তো বুঝতে পারছে একটি গোলকধাঁধা। কোনো সমস্যা নেই, আমি সেখানে যাব।
এর জন্য যত প্রস্তুতি দরকার নেব। আমরাও যাব আদ্রাবের সঙ্গে। হেনরি এবং জনসন একসাথে বলল, তোমাদের মধ্যে একজন আদ্রাবের সঙ্গে যেতে পারবে পিরামিডের ভিতরে, আর বাকি একজন বাইরে থাকবে। ভিতরে কোনো বিপদ হলে তখন সাহায্য করবে। ঠিক আছে, আমরা রাজি। তাহলে কে যাবে আদ্রাবের সঙ্গে? হেনরি এবং জনসন দুজনেই বলে উঠল যে আমি যাব। তারপর অলিভার দুইজনের দিকে তাকিয়ে আছে, আবার হেনরি এবং জনসন দুজন দুজনের মুখের দিকে চেয়ে আছে। তারপর আধারফের দিকে তাকালো। জনসন যাবে আমার সাথে পিরামিডের ভিতরে। আমাকে নিয়ে চল তোর সাথে। নরম কণ্ঠে বলল হেনরি। তোর কিছু হয়ে গেলে অনেক সমস্যা, আর তুই বাইরে দিকটা পাহারা দিবি। জনসন কিছুটা শক্তিশালী, তবে ওকে সঙ্গে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তুই যা। তাহলে তোমরা মিশরের উদ্দেশ্যে আগামীকাল রাতে, আজকে এবং আগামীকাল। ঠিক আছে, তাই হবে। তারপর আধার, হেনরি এবং জনসন নিজেদের প্রস্তুতি সেরে ফেলল। অলিভারের কাছ থেকে আধার তার ক্ষমতাগুলো প্রশিক্ষণ নিয়ে নেয়, আর অলিভার একটা হ্যান্ড গ্লাভ দেয় আধারকে। হ্যান্ড গ্লাভসটি পরে নাও। ঠিক আছে। তারপর আধার্ভ যখন হ্যান্ড গ্লাভসটা পরে, ঠিক সেই মুহূর্তেই আধার্ভের পুরো শরীরে বৈদ্যুতিক প্রবাহ হয়। শরীর হালকা ঝাঁকি দিয়ে ওঠে। তবে গ্লাভসগুলো পরার কারণে আধার্ভের শরীরে পরিবর্তন দেখা দেয়। শরীরের আকৃতি আগের তুলনায় বড় হয়েছে, লম্বা হয়েছে। তবে আধার্ভের পিঠের দিকটাই ব্যথা অনুভব করে। মনে হচ্ছে পিঠে ছিঁড়ে কিছু বের হবে। তবে কিছুক্ষণের মধ্যেই ব্যথা সেরে যায়। যে গ্লাভসটি তোমাকে দিয়েছি সেটার মাধ্যমে স্টোনটি ধরতে পারবে। স্টোন ধরতে গ্লাভস কেন লাগবে? স্টোনটির তেজস্ক্রিয়তা অনেক বেশি, তাই এই গ্লাভসটি। তবে একটা কথা মনে রাখবে। কি কথা মনে রাখতে হবে? গ্লাভসটির বিদ্যুৎ শোষণ করে, শরীরের ভেতর ইলেকট্রিসিটি পরিবাহ হয় না। ঠিক আছে। আমরা প্রস্তুত আগামীকাল যাওয়ার জন্য। ভালো হয়েছে, আমরা বিমানের ফ্লাইটের টিকিট কেটে রাখবো, সমস্যা নেই। কোনো টিকিট কাটতে হবে না, তোমরা বিমান ছাড়াই মিশরে যাবে। কিভাবে সম্ভব? টেলিপোর্টের মাধ্যমে। আমারই বাড়ির নিচে একটা গোপন কক্ষ আছে, সেখানে গেলেই বুঝতে পারবে। সব বুঝলাম, কিন্তু টেলিপোর্ট কি? তোমাদের সব প্রস্তুতি শেষ হলে আমার সাথে আন্ডারগ্রাউন্ডে চলো। বাকি কথা সেখানে বলার পর তোমরা যাবে মিশরে। ঠিক আছে। তারপর ওরা তিনজন এবং অলিভার আন্ডারগ্রাউন্ডে পৌঁছালো। সেখানে একটা খোলা বৃত্তাকার জায়গা আছে। সেই বৃত্তাকার জায়গার উপর কিছু একটা নকশা আঁকানো। এই নকশাটা কিসের কেউ অলিভারকে জিজ্ঞাসা করলো না। তোমরা এই বৃত্তাকার জায়গায় দাঁড়াও। অলিভারের কথা অনুযায়ী ওরা তিনজন দাঁড়ালো। তারপর অলিভার বিড়বিড় করে কিছু একটা বলার পরও তারা তিনজন মিশরের পিরামিডের সামনে হাজির। চোখের পলকে এত পথ পাড়ি দিয়ে মিশরে চলে আসলাম। সেটাই তো দেখছি, খুবই আজব জাদু। এত কথা না বলে একটা হোটেল উঠতে হবে, না হলে রাতে থাকবি কোথায়? হেনরি আর জনসন আধার্ভের কথায় হ্যাঁ বোধক সাড়া দেয়। তারপর আধার্ভ জনসন এবং হেনরিকে নিয়ে দ্রুত গতিতে একটা হোটেলের সামনে এসে পৌঁছায়। এটা কি করলি তুই? ক্ষমতা ব্যবহার করে হোটেলের সামনে চলে আসলাম, নাহলে সারা রাত লেগে যেত এখানে পৌঁছাতে। দ্রুত এনেছিস, ভালো কথা, কিন্তু আমাদের ব্যাগ তো তাদের জায়গাতেই আছে, সেইগুলো কে আনবে? আমাদের ব্যাগ নিয়ে আসেনি? এদিক ওদিক তাকিয়ে বলে আধার্ভ। না স্যার, আপনি নিজের ক্ষমতা দিয়ে আমাদেরকেই এনেছেন, আর বাকি জিনিসপত্র পিরামিডের সামনে ফেলে রেখে এসেছেন। তুই তাহলে? জনসন পুরো কথা শেষ করার আগেই আধার্ভ আবার তড়িৎ গতিতে গিয়ে ব্যাগগুলো নিয়ে আসে। চারপাশ ধুলা উঠছে আধার্ভের দৌড়ানোর কারণে। আমি সবার ব্যাগ এনেছি, হোটেলের মধ্যে গিয়ে রুম বুকিং করা যাক। ঠিক আছে, চল। তারপর একটা হোটেলের মধ্যে প্রবেশ করে, বড় রুম বুকিং করে যেন তিনজন থাকতে পারে। তারপর তিনজনই ফ্রেশ হয়ে জানালার কাছে বসে আছে। জানলা দিয়ে দেখা যাচ্ছে পিরামিডের কিছু অংশ। দেখে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু অনেকটা পথ দূর। পিরামিডের সুউচ্চ চূড়াতে দেখা যাচ্ছে, তার উপর একটা সুন্দর চাঁদ। পিরামিড যেমন সুন্দর তেমন রহস্য। আধার পুরো কথা বলার আগেই তাদের রুমে কেউ নক করে। এত রাতে কে আসলো?
জনসন, দরজাটা খুলে দেখ কে এসছে। জনসন দরজা খুলে দেখে কেউ নেই। দরজার বাইরে তো কেউ নেই। কে নক করলো? ঠিক আছে, কিছু ভাবার দরকার নেই, দরজা লাগিয়ে দে। ঠিক আছে। জনসন দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার দরজায় নক করে। এইবার আধার দরজা খুলে কিন্তু কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে দরজার নিচে চোখ যায় আধারের। আধার দেখে যে একটা কাগজ, কাগজে কিছু একটা লেখা আছে। কাগজটা হাতে নিয়ে আধার দরজা আটকে দেয়। কিরে, কাউকে পেলেই? না, কাউকে দেখিনি, শুধু একটা কাগজ পেয়েছে। কাগজটা পড়ে দেখ কি লেখা আছে। আধার কাগজটি খুলে দেখে মিশরীয় ভাষায় কিছু কথা লেখা আছে। এইটা তো মিশরীয় ভাষায় কিছু কথা লেখা, কিভাবে পড়বো? যদি নিজেদের ভালো চাও তো এই মিশন ছেড়ে চলে যাও, নাহলে জীবন নিয়ে নিজের দেশে ফিরতে পারবে না। আর ভুল করে স্টোনটির কথা চিন্তা করো না। পিরামিডের ভিতরে প্রবেশ করার চিন্তাও মাথা থেকে ছেড়ে ফেলে দাও। যদি আমার কথা না মানো তাহলে পরিণতি খুব ভয়াবহ হবে, সব কিছু হারাবে। এই কথাগুলো কাগজে লেখা আছে। মিশরীয় ভাষা কিভাবে বুঝলি? নিজের ক্ষমতা ব্যবহার করে। টেডি স্মাইল দিয়ে বলল আধার। কিন্তু এই চিঠি আমাদের দিল কেন? চার্লস ব্রনসন হয়তো জেনে গেছে যে আমরা এখানে এসেছি, তাই হয়তো চিঠি পাঠিয়েছে। আদ্রাব দেওয়ালে ওইটা কিসের ছায়া? কোথায় ছায়া দেখিস? আমরা তো কেউ দেখছি না। জনসন ঠিকই বলেছে, প্রথমে দরজা খোলার পর ছায়াটা প্রবেশ করেছে। তোর এক আধার পুরো কথা বলার আগেই ছায়াটি আধারকে আক্রমণ করে, যার ফলে আধার রুমের কাঁচ ভেঙে ভূপতিত হয়। জনসন এবং হেনরি কাউকে দেখতে পায় না, কারণ যে আক্রমণ করেছে সে ছায়ারূপে। তারপর ছায়াটি ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। কেউ ছায়াকে দেখতে না পেলেও আধার স্পষ্ট দেখতে পাচ্ছে তার ক্ষমতা ব্যবহার করে। কিন্তু ছায়াটিকে দেখে আধার অবাক হয়ে যায়, কারণ ছায়াটি জেনিথ ক্লারার। জেনিথ ক্লারা এখানে আসলো কিভাবে? আর উনি আমাকে আক্রমণই বা কেন করছে? জেনিথ ক্লারের ছায়াটি আধারকে আবার আক্রমণ করতে গেলে আধার অদৃশ্য হয়ে যায়। কিন্তু আজব করার বিষয়, জেনিথ ক্লারা আধারের অদৃশ্য রূপটাও বুঝতে পারছে, কিন্তু আধারের কোনো ক্ষতি হচ্ছে না। এরপর জেনিথ ক্লারা চিৎকার দেয়। তার শরীরের আকৃতি বিরূপ পরিবর্তন ঘটে, বিশাল দানবাকৃতির রূপ ধারণ করে আর দেখতে খুব বেশি হিংস্র। আধার হোটেলের সামনে আর কিছু না করে তড়িৎ গতিতে দৌড় দেয় পিরামিডের দিকে। জেনিথ ক্লারাও আধারের পিছু নেয়। হ্যালো অলিভার, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? তোমরা ঠিক আছো তো? আমরা ঠিক আছি, কিন্তু আদ্রাপ ঠিক নেই। একটা ছায়া এসে আচমকা আদ্রাপের উপর আক্রমণ করেছে। ছায়া আর ছায়া আদ্রাপকে আক্রমণ করবে? তুমি এবং জনসন কোথায়? আমরা দুইজন হোটেলের নিচে, আর আদ্রাপ আর সেই ছায়াটি পিরামিডের দিকে গিয়েছে। এতক্ষণ আদ্রাপের সাথে ছায়াটির লড়াই হচ্ছিল। তোমরা দুইজনই পিরামিডের সামনে যাও, তারপর যা করতে হবে আমি বলে দেব। এত দ্রুত এত পথ কিভাবে যাব? কোনো যানবাহন নেই। তোমরা এই মন্ত্রটা পড়ো, দেখবে একটা অত্যাধুনিক বাইক আসবে যেটা শূন্যে ভেসে যায়। হেনরি অলিভারের কথা অনুযায়ী মন্ত্রটা পড়ে, আর সঙ্গে সঙ্গে এক অত্যাধুনিক বাইক আসে। তারপর হেনরি এবং জনসন পিরামিডের সামনে যায়। ওরা দুইজন গিয়ে দেখে আধার এবং এক বিশাল দানবের সাথে লড়াই করছে। হেনরি তার ঘড়িতে একটা বাটনে ক্লিক করতেই অলিভারের প্রতিচ্ছবি সামনে আসে। এই দেখুন, আদ্রাপ একটা বিশাল দানবের সাথে লড়াই করছে। ছায়া থেকে দানবের রূপ নিয়েছে। তোমরা একটা অলিভার পুরোটা বলার আগেই দানবটি আধারকে শূন্যে ভাসিয়ে মাটিতে আছড়ে ফেলে। এটা দেখে হেনরি চিৎকার দিয়ে ওঠে। আমার বন্ধু যেখানে মরে যাচ্ছে সেখানে আমরা দাঁড়িয়ে দেখব? তোমরা সামনে যেও না, তোমাদেরকে মেরে ফেলবে। রেগে গিয়ে বলল হেনরি। অপেক্ষা করো, আদ্রাপ এতটা দুর্বল না, শুধু লড়াইটা দেখে যাও। তবুও যেন হেনরির রাগ কমছে না অলিভারের ওপর। জনসন চেষ্টা করছে হেনরির রাগ কমাতে।
অন্যদিকে আধার উঠে দাঁড়ায়, ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। একবার অদৃশ্য হচ্ছে, আরেকবার দৃশ্যমান হচ্ছে। চোখ মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। আধার কাঁপা কাঁপা পায়ে দাঁড়িয়ে দুই হাতে দুই দিকে তুলে চোখ বন্ধ করে। তারপর হাত দুটো শক্ত করে করতেই অলিভারের দেওয়া দুটি গ্লাভস আধারের হাতে এসে পড়ে। গ্লাভস দুটি হাতে পড়ার সঙ্গে সঙ্গে আধারের পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে। শরীরের ক্ষত স্থানগুলো আপনা আপনি সেরে যাচ্ছে, আর হাত থেকে ইলেকট্রিসিটি বের হচ্ছে। মনে হচ্ছে আকাশের সব বজ্র আধারের হাতে এসেছে। আধারের চোখ নীল রশ্মি ছাড়ছে। আধারের এই ক্ষমতা দেখে হেনরি এবং জনসন দুজনেই অবাক, সাথে জেনিথ ক্লারাও। জেনিথ ক্লারা আধারকে আক্রমণ করতে গেলে আধার জেনিথ ক্লারার হাত ধরে ফেলে এবং মোচড় দেয়। সাথে সাথে ক্লারা চিৎকার দিয়ে ওঠে। তারপর আধার লাঠি দিয়ে দূরে ফেলে দেয়। ক্লারা এবার অনেকটা আঘাত পেয়েছে, কিন্তু উঠে দাঁড়িয়ে আবার আধারকে আক্রমণ করতে উদ্যত হলে আধার তার দুই হাত দিয়ে ইলেকট্রিক বল বানিয়ে ক্লারার দিকে ছুড়ে দেয়। ইলেকট্রিক বল ক্লারার দিকে ছুঁড়তেই ক্লারা পুরো দানবীয় শরীর বিদ্যুৎ প্রবাহ হয়, আর একটা বেষ্টনী তৈরি হয়। তারপর আধার দ্রুত গতিতে গিয়ে ইলেকট্রিক বেষ্টনীর মধ্যে প্রবেশ করে ক্লারাকে আঘাত করে। ক্লারা দূরে ছিটকে যায় এবং এইবার পুরোপুরি দুর্বল হয়ে যায়। শরীর দিয়ে কালো রক্ত ঝরছে দেখে আধার, হেনরি এবং জনসন অবাক হয়ে যায়। এই ছায়াটি কার ছিল? আদ্রের মাম্মামের, জেনিথ ক্লারা ওনার নাম। উনি কেন তাকে মারতে চেয়েছিল? তোকে তো অদৃশ্য মানবের কথা উনি বলেছিলেন। হয়তো চার্লস ব্রনসন তাকে নিয়ন্ত্রণ করেছে। অদৃশ্য মানবীকে ব্যবহার না করে ওর মামামকে দিয়ে তোকে মারতে চাইছি, কিন্তু রহস্য তো আছেই। সেটা তো আছে, তবে আমার মনে হয় আধার পুরো কথা বলার আগেই ক্লারা আধারকে আক্রমণ করে। আধার প্রস্তুত না থাকায় দূরে ছিটকে যায়। আবার আধার এবং ক্লারার মধ্যে লড়াই শুরু হয়। আধার বুঝতে পারছে না এত আঘাতের পরও আবার কিভাবে লড়াই করার ক্ষমতা পায়। আদ্রাপকে বলো ছায়া দানবটির বুকের বাম পাশে হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে ফেলতে, না হলে কখনই লড়াই করা জিতা সম্ভব নয়। অলিভারের কথা শুনে জনসন আধারকে বলে যে আদ্রাপ দ্রুত ক্লারার হৃৎপিণ্ড ছিঁড়ে ফেল, না হলে লড়াই করে পেরে উঠবি না। আধার আবার তার ইলেকট্রিক বল বানিয়ে ক্লারার দিকে ছুঁড়ে মারে। আগের মতোই ক্লারার চারপাশে ইলেকট্রিক বেষ্টনী তৈরি হয়। তারপর আধার চোখের পলকে গিয়ে ক্লারার বুকের বাম পাশে হৃৎপিণ্ডের দিকে সজোরে হাত ঢুকিয়ে দেয়। তারপর দ্রুততার সাথে হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে ফেলে। আধার দূরে সরে আসে। হৃৎপিণ্ড টেনে ছিঁড়ে ফেলার সঙ্গে সঙ্গে ক্লারা গগন কাঁপানো চিৎকার দিয়ে ওঠে, যন্ত্রণায় ছটফট করে, ব্যথায় কাতরাতে থাকে। এই দৃশ্য দেখে হেনরি এবং জনসন অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। তারপর ধীরে ধীরে ক্লারার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। আস্তে আস্তে কালো ধোঁয়াগুলি কুণ্ডলি পাকিয়ে পিরামিডের দিকে যায়, তারপর উধাও হয়ে যায়। আর কতক্ষণ হৃৎপিণ্ড ধরে রাখবি? এই হৃৎপিণ্ড দিয়ে তুই কি করবি? পরবর্তীতে কাজ লাগতে পারে। আমি রাখলে সমস্যা কি? সমস্যা তো নেই, কিন্তু হেনরি পুরো কথা বলার আগেই আধার খেয়াল করে যে পিরামিডের চূড়ায় কেউ উঠছে টানার সাহায্যে। দেখতে মানুষ রূপে, কিন্তু ডালা মেলা আছে। উপরে ওইটা কি উঠছে? কোনটা কি উঠছে? আধার আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়। তারপর হেনরি এবং জনসন দুজনেই ওপরে তাকায়। তারাও এর আধারের মতো একটা মানুষ দেখতে পায়। অন্ধকারের জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না চেহারাটা, আর ডানা মিলে আকাশে উঠছে। এই যাত্রায় বেঁচে গেলি, এর পরের বার আর বাঁচতে পারবি না। তবে সামনে আরো ভয়ঙ্কর ফাঁদে আটকে যাবি। অচেনা কণ্ঠে কথাগুলো ভেসে আসলো। কে তুই? সাহস থাকলে সামনে আয়। রেগে গিয়ে বলল আধার। সময় হলে ঠিকই আসবো, শুধু অপেক্ষা কর। অচেনা কণ্ঠে কেউ বলল। তারপর আধার কিছু বলার আগেই অচেনা মানুষটি চলে গেল। এটা কে ছিল? চিনতে পারলাম না। অলিভারের কাছ থেকে জেনে নেওয়া যাবে। এখন চলো, সকাল হতে বেশি দেরি নেই। মানুষ সমাগম হলে সমস্যা হবে। হ্যাঁ, জনসন ঠিক বলেছে। আধার ওদের কথায় মত পোষণ করে। তারপর হোটেলে ফিরে যায়, কিন্তু হোটেলের রুমে গ্লাস ভাঙা। হোটেলের রুমের যে গ্লাস ভেঙে গেছে, ম্যানেজার
আসলে কি বলবি? সেটা পরে দেখা যাবে, এখন একটু বিশ্রাম নেই। আজকে রাতে আবার পিরামিডের ভিতরে প্রবেশ করতে হবে। ঠিক আছে, তাহলে সবাই এখন বিশ্রাম নেই। সকাল 8টা। আপনাদের রুমে গ্লাস ভেঙেছে কিভাবে? সেটা অনেক কাহিনী রয়েছে, আপনাকে পরে বলবো। ঠিক আছে স্যার। পিরামিডের ভিতরে কি প্রবেশ করা যাবে না, এমনকি ঘুরে দেখার জন্য? পিরামিড নিয়ে অনেক রহস্য আছে, তবে সকাল 11টা পর্যন্ত পিরামিডের ভিতর প্রবেশ করা যাবে। পর্যটকরা ঘুরে দেখতে পারে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, আর আমরা পিরামিডের ভিতর প্রবেশ করে সবকিছু দেখব। কোনো সমস্যা নেই স্যার, আমাদের নিরাপত্তা কর্মীরাও যাবে। কেন যেন কোনো সমস্যা। ম্যানেজার আর কিছু না বলে চলে গেল। তোরা প্রস্তুত হয়ে নে, পিরামিডের সবকিছু ভালো মতো খেয়াল রাখতে হবে, যেন রাতের দিকে আচ্ছা ঠিক আছে, আমরা প্রস্তুতি নিচ্ছি। তারপর দ্রুত সব কাজ সেরে 3জন রওনা দেয় পিরামিডের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে সব ধরনের ধাক্কা খায়, কারণ প্রচুর মানুষ এসেছে পিরামিড দেখতে। এত মানুষকে একসাথে প্রবেশ করানো সম্ভব না, অনেক বড় লাইন হয়েছে। আধার লাইনে গিয়ে দাঁড়ালো। তারা আধ বা 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর পিরামিডের ভেতর প্রবেশ করে। খুব সুন্দর চারপাশে, কফিন রয়েছে অনেকগুলো, মানুষ ঘোরাঘুরি করছে। যারা মিশরের বাসিন্দা তারা খোদাই করা বিভিন্ন বাক্য পড়ছে। হঠাৎ করে আধারবের নজর গেল একটা দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটা ছেলেকে দেখে মনে হচ্ছে অল্প বয়সী, শরীরের গঠন ভালো, চোখ জোড়া লাল। চোখ দেখে আধারবের সংশয় সৃষ্টি হয়। তারপর সেই ছেলেকে গিয়ে জিজ্ঞেস করে, আপনারা এখানেই দরজার সামনে পাহারা দিচ্ছেন কেন? এই দরজার উপর কড়াভাবে পাহারা দিতে বলছেন। সিকিউরিটি ছেলেটি বলে উঠল। আধার সেই সিকিউরিটির ছেলেটির নামটা দেখে নেয়। তার নাম হলো ঈশান। পিরামিডের ভেতরে এত দামের জিনিসপত্র থাকতে এই রুমের জন্য এত নিরাপত্তা? এই দরজা দিয়ে প্রবেশ করলে একদম পিরামিডের নিচে যাওয়া সম্ভব, তবে অনেক মরণ পথ সাজানো। একবার ভুল করলে সারা জীবনও সেখান থেকে বের হওয়া সম্ভব না, তাই পর্যটকদের জন্য সেখানে যাওয়া নিষেধ। ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু রাতেও কি পাহারা দিতে হয়? না, রাতে থাকতে হয় না এখানে। বুঝতে পেরেছি। তাহলে আধার পুরো কথা বলার আগেই হেনরি এসে বলে যে, কিরে, এখানে কি কথা বলছিস এত? অন্যদিকে চল। যাচ্ছি, এমনি একটু এই দরজা সম্পর্কে জেনে নিলাম। ও আচ্ছা, তাহলে এখন অন্য দিকটা দেখে আসি। এই বলে হেনরি আধারকে অন্যদিকে নিয়ে যায়। এইভাবে আমাকে টেনে নিয়ে আসলে কেন? ওই দরজা দিয়ে পিরামিডের তলদেশে যেতে হবে। দাঁতে দাঁত চাপ দিয়ে বলল আধার। ওই ছেলেটা মনে হয় না সাধারণ মানুষ। ও তাকানোর ভঙ্গিমা সাধারণ না, আর হাতে কিসে যেন ট্যাটু আঁকানো ছিল। সেটা আমিও খেয়াল করছি। ওর কথার মধ্য দিয়ে একটা গরম তাপ বের হচ্ছিল, মনে হচ্ছে আমার মুখটা আগুনের সামনে ছিল। যাই হোক, ওরে লক্ষ্য রাখতে হবে, যদি কিছু জানা যায়। আগে আজকে রাতে পিরামিডের তলদেশে যাব, তারপর বাকি কাজ। ঠিক আছে, তাই হবে। তারপর সবকিছু খেয়াল করলো, কিন্তু রাতে তো দরজা বন্ধ থাকে, কিভাবে ভেতরে প্রবেশ করবে সেটা নিয়ে চিন্তা করছে সবাই। ভিতরে প্রবেশ করবি কিভাবে? আমি ঢুকতে পারবো পিরামিডের ভিতর, কিন্তু তোরা পারবি না। তুই কিভাবে প্রবেশ করবি? অদৃশ্য ক্ষমতা ব্যবহার করে। অলিভারকে জিজ্ঞাসা করতে হবে কিভাবে পিরামিডের ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, সন্ধ্যার দিকে জিজ্ঞেস করা যাবে। রাতের বেলা সব প্রস্তুতি শেষ, ভিতরে যাওয়া যাক। ভিতরে চল তাহলে। আধার, হেনরি আর জনসন টেলিপোর্টের মাধ্যমে ভেতরে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে আধার অবাক হয়ে যায়, কারণ পিরামিডের ভেতরে কালো পোশাকধারী কেউ দাঁড়িয়ে থেকে কিছু করছে। তাকে দেখে হেনরি এবং জনসন দুইজনই লুকিয়ে পড়ে একটা জায়গায়, আর আধার অদৃশ্য হয়। কারোর উপস্থিতি বুঝতে পেরে কালো পোশাকধারী লোকটি এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সে আবার নিজের কাজে ব্যস্ত হয়। লোকটি কে, আর এত রাতে কিভাবে প্রবেশ করলো পিরামিডের ভিতরে? সাধারণ মানুষ হলে তো প্রবেশ করার কথা না, নাকি কোনো সিকিউরিটি? মনে মনে বলল আধার। আধার আরেকটু সামনে
এগিয়ে দেখে লোকটি তার ডান হাতটিকে বড় লোহার দণ্ডের ন্যায় করেছে। হাতটির প্রান্ত ভাগ সরু আর সূচালো। এই সূচালো আর সরু প্রান্ত দিয়ে পিরামিডের তলদেশে যাওয়ার তালাটি খোলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই খুলতে পারছে না। লোকটি কোনো উপায় না পেয়ে তার স্বাভাবিক করে দুই হাত দিয়ে তালার উপর তীব্র তাপ দিতে থাকে, এতটাই তীব্র যে চারপাশের সব বস্তু গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ করে হেনরির হাতের স্পর্শে একটা বস্তু নিচে পড়ে যায় আর শব্দের সৃষ্টি হয়। কিন্তু অবাক করার বিষয় হলো লোকটি এদিক ওদিক তাকায় না। আধারবের এটা দেখে সন্দেহ হলো। বস্তু পড়ে যাওয়াতে যে শব্দ হলো তাতে কি সে লোক শব্দ শুনতে পারে, নাকি শোনো না শোনো ভান করে আছে? মনে মনে বলল আধার। কিছুক্ষণের মধ্যেই অজ্ঞাত লোকটি তালা গুলিয়ে ফেলে ভেতরে প্রবেশ করে। আধারও ওই লোকটার পিছে পিছে যায়। লোকটি দরজা খুলে ভিতরে প্রবেশ করার সাথে সাথে তার নিজের পোশাক খুলে ফেলে, আর সাথে সাথে পুরো শরীর থেকে আগুন জ্বলতে থাকে। এতটাই আলোকিত হয় যে পুরো ঘুটঘুটে অন্ধকার কক্ষটাও আলোকিত হয়ে গেছে। এইবার লোকটি পুরো কক্ষ এর চারপাশে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। পেছনে যখনই ফিরে তখনই আধার লোকটিকে দেখে চমকে যায়, কারণ লোকটি হলো ঈশান। আমার ধারণাই ঠিক ছিল, ঈশান কোনো সাধারণ মানুষ না। কিন্তু ওর এখানে কাজ কিসের? কি জন্য এসছে এখানে? মনে মনে অনেক প্রশ্নর ভিড় লাগানো শুরু করলো আধারভের। হেনরি এবং জনসন রুমের ভেতরে প্রবেশ করে দেখে পুরো রুম আলোকিত। তার সামনে তাকিয়ে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। ঈশানকে দেখে ওরা রীতিমতো অবাক হয়ে যায়, কারণ ঈশানের এত ক্ষমতা ভাবতেই পারেনি। তারপর ঈশান পিছু ঘোরার আগেই হেনরি এবং জনসন কক্ষ থেকে চলে যায়, কিন্তু আধার অদৃশ্য অবস্থায় আছে। তারপর ঈশান মুখ দিয়ে বিড়বিড় করে কিছু বলে আর নিমেষেই উধাও হয়ে যায়। আধার বুঝতে পারে হয়তো ক্ষমতার ব্যবহার করছে, নয়তো টেলিপোর্টের মাধ্যমে উধাও হয়ে গেছে। ঈশান চলে যাওয়ার পরই পুরো কক্ষ অন্ধকার হয়ে যায়। অতঃপর হেনরি এবং জনসন কক্ষে প্রবেশ করে দেখে পুরো কক্ষ ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেছে। আধার তার বাম হাত দিয়ে একটি ইলেকট্রিক বল তৈরি করে হাতের তালু বরাবর শূন্যে ভাসিয়ে তোলে, আর এতে তার চারপাশ আলোকিত হয়ে যায়। ঈশান চলে গেছে? কিন্তু কোথায় গেছে জানি না। ঈশানের কাজ কি? এইভাবে এখানে প্রবেশ করেছে কেন বুঝতে পারছি না। সেটা আমিও বুঝতে পারছি না। এত কিছু না ভেবে আগে গন্তব্যে পৌঁছাই, তারপর রহস্য বের করা যাবে। অতঃপর তিনজন মিলে একটা দরজার সামনে গিয়ে দরজা খুলতে চায়, কিন্তু দরজা খুলে না। এরপর আধার তার ডান হাত দিয়ে দেওয়ালে একটা ইট চাপ দিতেই দরজা খুলে যায়। হেনরি এবং জনসন অবাক হলেও কোনো প্রশ্ন করে না, আধারবার পিছু পিছু যেতে থাকে। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দেখে দুই পাশে দুইটা রাস্তা আছে। ডান পাশের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর দেখে আর পথ নেই, নিচে ফুটন্ত লাভা আর কমপক্ষে 70 মিটার দূরে একটা পথ। কিন্তু 70 মিটার পথের মাঝে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা নেই। অপর পথের দিকে যেতে হলে লাফ দিয়ে যেতে হবে, কিন্তু কোনোভাবে নিচে পড়ে গেলে সাথে সাথে অস্তিত্বহীন হয়ে যাবে। এই পথ কিভাবে পার হবি? ভয়ার্ত কণ্ঠে বলল হেনরি। সেটাই তো ভাবছি, সমস্যা নেই, আমি পার করে দেব। তারপর ওদের কিছু বলার সুযোগ না দিয়ে আধার হেনরিকে ধরে তড়িৎ গতিতে দৌড়ে লাফ দেয় একদম অপর প্রান্তের। এমন কাজ কেউ করে? ভয় পাইছি অনেক, যদি নিচে পড়ে যেতাম। বেশি কথা বলে এখন আমি তোকে লাফার উপর ফেলে দেব। আধারভের কথা শুনে হেনরি চুপ হয়ে যায়। এইবার জনসনকেও হেনরির মতো একই রকম ভাবে নিয়ে আসে। তারপর তিনজন হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পর জনসন কিছু একটার সাথে হোঁচট খায়। এইবার তাকিয়ে দেখে মানুষের কঙ্কাল পড়ে আছে, কঙ্কালের বিভিন্ন অংশ পড়ে আছে, কিন্তু আচমকা কয়েকটা কঙ্কালের অংশগুলো কাঁপাকাঁপি শুরু করছে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়। হেনরি এবং জনসন কিছুটা পিছে সরে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে সব কঙ্কালের অংশগুলো এক হয়ে একটা পূর্ণাঙ্গ কঙ্কালে রূপান্তরিত হয়, আর সবার হাতেই একটা করে তলোয়ার আছে, যেটা দেখতেই কঙ্কালের হাড়ের মতো। তলোয়ারগুলো দেখে হেনরি বলে উঠে যে, এইসব তলোয়ার দিয়ে তো ছোট বাচ্চারা খেলাধুলা করে। এই বলে কঙ্কালের দিকে এগিয়ে আরেকটা কঙ্কাল তলোয়ার দিয়ে হেনরিকে আঘাত করে।
হেনরি হাতের সাহায্যে সংঘর্ষ হয়, সাথে সাথে হেনরির হাত ফেরে লাল রক্ত ঝরতে থাকে। এটা দেখে আধার সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রিক বল ছুড়ে দেয়, যার ফলে একসঙ্গে অনেকগুলো কঙ্কাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয়, কঙ্কালের সব অংশ আবার জোড়া লাগতে শুরু করে দিয়েছে। আধার অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব। এরপর ধীরে ধীরে আরো কঙ্কাল আসছে। আধার একের পর এক ইলেকট্রিক বল ছুঁড়ে দিতে থাকে, কিন্তু তাতে কিছুই হচ্ছে না। আচমকা একটা কঙ্কাল এসে আধারের পেটের ভেতর ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু তাতে আধারের কিছুই হয় না। তারপর আধার ছুরিটা পেট থেকে বের করে কঙ্কালকেই আঘাত করে, আর কঙ্কালটা নিমেষেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর হাড়গুলো জোড়া লাগছে না। আধার ব্যাপারটা বুঝে যায় যে কি করতে হবে। ওদের অস্ত্র দিয়ে ওদেরকে আঘাত করতে হবে, নতুবা অন্য কোনো উপায় নেই। হেনরি এবং জনসনকে উদ্দেশ্য করে বলে আধার। তারপর তিনজন মিলে একে একে সব কঙ্কালকে শেষ করে দেয়। শত শত কঙ্কাল পড়ে আছে, তিনজনই হাঁপিয়ে উঠেছে। হেনরি এবং জনসন বসে পড়েছে। কিছুক্ষণ বসে থেকে আবার তারা সামনে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর দেখে যে একটা গুহা আছে, সেখানে আগুনের লাভা আছে, আর মাঝখানে একটি শিলা পাথরের ওপরে স্টোনটি আছে। আধার দ্রুত গুহার মুখের সামনে যায়। এই লাভা পার হবি কিভাবে? আগে দেখি এটা কতটা ভয়ানক। এটা বলে আধার একটা শক্ত পাথরের লাভার দিকে ছুঁড়ে মারলো। পাথরটি লাভার ভেতরে পড়ার আগেই জ্বলে ছারখার হয়ে যায়। এত পরিমাণ উত্তাপ যে পাথরও ভূপতিত হওয়ার আগে জ্বলে পুড়ে যাচ্ছে। সেটাই তো দেখতে পাচ্ছি, এখন কি করবো সেটাই চিন্তার বিষয়। আধার তাও এগিয়ে যায় লাভার দিকে। তারপর নিজের হাতের গ্লাভসটা খুলে হাতটা লাভার বরাবরের ওপরে রাখতে হাত উত্তাপে লাল হয়ে যায়। আধার সঙ্গে সঙ্গে হাত সরিয়ে ফেলে। তারপর পিছে ঘুরে হেনরিদের দিকে এগিয়ে আসছে আর বলছে, আমার পক্ষে স্টোনটি নিয়ে আসা প্রায় অসম্ভব। আদ্রাব, তোর পিছনে তাকিয়ে দেখ। ভয়ার্ত কণ্ঠতে বলল হেনরি। পিছনে আবার কি হয়েছে? দেখ পিছনে কি হয়েছে। আধার্ভ পেছনে তাকাতেই আচমকা কেউ আধার্ভের দিকে আগুনের গোলা ছুঁড়ে দেয়, কিন্তু আধার্ভ চোখ বন্ধ করে তার বাম হাত সামনে নেয়। একটু পরে আধার্ভ চোখ মেলে দেখে তার বাম হাতের গ্লাভসের কাছে সে আগুনের গোলটা আটকে গেছে। আধার্ভ এটা দেখে অবাক হয়, কিন্তু বেশি কিছু না ভেবে আগুনের গোলটা শত্রুর দিকেই ছুঁড়ে মারে, কিন্তু তাতে কোনো ক্ষতি হয় না। তারপর আগুনের মধ্যে থেকে ঈশান বেরিয়ে আসে এবং শূন্যে ভাসছে। আমি জানতাম তুই আসবি এই স্টোনটি নিতে, তাই আমি তোকে মেরে ফেলতে ইচ্ছে করেই সবকিছু বলেছিলাম। আমিও জানতাম তুই কোনো স্বাভাবিক মানুষ না, কিন্তু এই স্টোনটি আমার চাই। এই ঠান্ডার স্টোন নিতে হলে আমার সাথে যুদ্ধে বিজয়ী হতে হবে। যদি যুদ্ধে বিজয়ী হোস, আমি নিচে চার্লস ডুনসের কাছে নিয়ে যাব, তবে শর্ত আছে। ঠিক আছে, কি শর্ত? ভ্রুকুচকে জিজ্ঞেস করলো আধার্ভ। যুদ্ধে কেউ তোকে সাহায্য করবে না, যদি করে তাহলে ধ্বংস করে দিব ওদের। কেউ আমাকে সাহায্য করবে না, আমি নিজে যুদ্ধ করব। কি বলছিস আদ্রাব? এইগুলো তুই একা ওর সাথে পারবি? আধার্ভ কারোর কথায় কর্ণপাত না করে একটা ইলেকট্রিক বল ছুঁড়ে দেয়, কিন্তু তাতে ঈশানের কিছুই হয় না। ইলেকট্রিক বলটা শোষণ করে নেয়। তারপর ঈশান আধার্ভের ছুঁড়ে দেওয়া ইলেকট্রিক বল এবং আগুনের লাভার মিশ্রণে একটা বল আধার্ভের দিকে ছুঁড়ে দেয়। আধার্ভ এই আঘাতে দূরে গিয়ে ছিটকে পড়ে। আমার শরীরে তো কোনো আঘাত লাগে না, কিন্তু এটা কিভাবে লাগলো? সব ধরনের আক্রমণ প্রতিরোধ করতে পারবি, কিন্তু আগুনের এবং কালো ধোঁয়ার আক্রমণ প্রতিহার করতে পারবি না। ঈশানের কথাতে আধার্ভ কিছুটা অবাক হয়, কিন্তু কিছু না বলে ঈশানের দিকে তেড়ে যায় আক্রমণ করতে, কিন্তু ব্যর্থ হয়। এবার আধার্ভ আগুনের লাভার ভেতরে হাত দিয়ে একটা আগুনের বল তৈরি করে ঈশানের মুখে ছুঁড়ে মারে। ঈশান রেগে গেলে আধার্ভের গলা ধরে উপরের দিকে ছুঁড়ে মারে। এতটাই জোরে আঘাত করে যে ওপরের দেওয়াল ফেটে যায়। আধার্ভ নিচে পড়ে যায়। আধার্ভের শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে, কোনো রকমের শক্ত জায়গায় এসে বসে। প্রতিহত করতে পারবি না, আমার সাথে লড়াই করে জেতা সম্ভব না। জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলে যা। আধার্ভ ঈশানের কথায় পাত্তা না দিয়ে ওপরের দেওয়ালের দিকে তাকায়, যেখানটা আধার্ভকে ছুঁড়ে মারে। সেই ফাটা দেওয়াল থেকে এক ফোঁটা পানি সেই ঈশানের উপর পড়ে, আর ঈশান চিৎকার দিয়ে ওঠে।
আধার্ভ বুঝে যায় ঈশানের দুর্বলতা কোথায়, তাই আধার্ভ কোনোভাবে উঠে দাঁড়ায়। তারপর কয়েকটা পাথরে সেই ফাটা দেওয়ালে মারতে থাকে আর ঝিরঝির করে পানি পড়তে থাকে। ঈশান চিৎকার দিতে থাকে। তারপর আধার্ভ আরও পাথর মেরে দেওয়াল ফাটাতে থাকে আর ওপর থেকে পানি বেশি পড়তে থাকে। ঈশান কিছু করতে না পেরে মানুষের রূপে ফিরে এসে শক্ত জায়গায় বসে পড়ে। সেই সুযোগে আধার্ভ ইলেকট্রিক বল ছুড়ে দিয়ে ঈশানকে আটকে ফেলে। তারপর আধার্ভ দ্রুত গতিতে ঈশানকে আক্রমণ করেছে। ঈশান কিছুতেই আক্রমণ প্রতিরোধ করতে পারছে না। আমি পরাজয় স্বীকার করছি, আর আক্রমণ করিস না। ঈশানের কথা শুনে আধার্ভ থেমে যায়। আধার্ভের পাশে হেনরি এবং জনসন এসে দাঁড়ায়। এখন চার্লস ব্রনসনের কাছে নিয়ে চল। ঠিক আছে, তার আগে স্টোনটি নিয়ে নে। তারপর আধার্ভ স্টোনটির কাছে যায়। স্টোনটি একটা কাচের মধ্যে আছে। আধার্ভ ঘুষি দিয়ে কাচটা ভেঙে ফেলে। তারপর স্টোনটি হাত দিয়ে ধরতেই আধার্ভের পুরো শরীর ইলেকট্রিকের শক লাগে। শরীর থেকে চারিপাশে নীল রশ্মি ছড়াচ্ছে এবং বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। বজ্রপাতের কারণে আশেপাশের পাথরগুলো ফেটে যাচ্ছে। এই রকম শক্তি দেখে সবাই অবাক হয়ে যায়। ধীরে ধীরে আধার্ভ শূন্যে ওড়া শুরু করেছে। স্টোনটি আধার্ভের হাত থেকে দূরে গিয়ে শূন্যে ভাসছে। তারপর থান্ডার স্টোনটি আধার্ভের ডান হাতের গ্লাভসের ভেতর ঢুকে যায় আর আধার্ভ হালকা চিৎকার দিয়ে ওঠে, ভূপতিত হয়। হাঁটু গেড়ে হাত দুটো মাটিতে ঠেকিয়ে বসে থাকে, হাঁপাচ্ছে। হেনরি, জনসন এবং ঈশান আধার্ভের কাছে যাওয়ার আগে আধার্ভ উঠে দাঁড়ায়। আধার্ভের পুরো শরীর দিয়ে ইলেকট্রিক প্রবাহ হচ্ছে। চোখ দিয়ে নীল রশ্মি ছাড়ছে। পোশাকেরও পরিবর্তন হয়েছে, সাথে শরীরের আকৃতিরও। কিছুক্ষণের মধ্যেই আধার্ভ স্বাভাবিক অবস্থায় চলে আসে। এখন তুই পূর্ণ শক্তিশালী অদৃশ্য মানব। কিন্তু আমি আমার ক্ষমতা ব্যবহার করবো কিভাবে? তোর এখন একটা ক্ষমতা সুপ্ত অবস্থায় আছে, সেটা চার্লস ব্রুনুসের সাথে লড়াই করার সময় প্রকাশ পাবে। তখন দুটো ক্ষমতা একসঙ্গে ব্যবহার করতে শিখে যাবি। ঠিক আছে, আমাকে এখন চার্লস ব্রনসনের কাছে নিয়ে চল। নিয়ে যাচ্ছি। তারপর ঈশান হেনরি এবং জনসনকে ইশারায় আরও কাছে আসতে বলে। অতপর ঈশান মুখ দিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল বাড়ির সামনে এসে হাজির হয়। চারিপাশে মরুভূমি আর মাঝখানে একটি বিশাল বাড়ি। বাড়ির চারপাশে অনেকটাই ভুতুড়ে পরিবেশ। চারদিকটা তো ভুতুড়ে পরিবেশের মতো লাগছে। সবকিছুই মায়াজাল। আমার কাজ শেষ, আমি এখন চলে যাব। চলে যাবি মানে? আমার দায়িত্ব শেষ। আমি কোনো খারাপ মানুষ না, আমাকে খারাপ বানিয়েছিল চার্লস ব্রুনসল। তোদের এখানে নিয়ে আসাই ছিল আমার কাজ, সেটা শেষ করলাম। এখন আমি মুক্ত। আধার কিছু বলার আগে ঈশান ধোয়া হয়ে উড়ে যায়। এখন তাহলে ভিতরে প্রবেশ করা যাক। তোর কেউ যাবে না ভিতরে, আমি একা ভিতরে যাব। আমরা একা ছাড়বো না তোকে, আমরাও যাব ভিতরে তোর সঙ্গে। আমি একটা কথা দুইবার বলা পছন্দ করি না, কেউ আমার সাথে যাবি না। হেনরি এবং জনসনকে আর কিছু বলতে না দিয়ে আধার বাড়ির মধ্যে প্রবেশ করে। আমাদের সাথে নিয়ে ভিতরে গেলে কি এমন হতো? রেগে গিয়ে বলল হেনরি। কি আর করবি, এখন শুধু অপেক্ষাই করতে থাক কখন ও জীবিত অবস্থায় এখানে ফিরে আসবে। হেনরি রাগে আর কিছু না বলে চুপ করে থাকে। অন্যদিকে আধার বাড়িতে প্রবেশ করতেই বড় রকমের ধাক্কা খায়। মনে হচ্ছে বাড়ি তো না, একটা রাজপ্রাসাদ। বাইরে ভূতের পরিবেশ আর ভিতরে রাজকীয় পরিবেশ, এটা কোনো মায়াজাল না তো? আধার হাঁটতে থাকে, তারপর একটা বড় কক্ষের সামনে আসে। তখনই ভারী কণ্ঠ ভেসে আসে যে, ওয়েলকাম মিস্টার আদ্রাপ ওরফে অদৃশ্য মানব, আপনার জন্যই অপেক্ষা করেছিলাম। কে আপনি? আর আপনি জানলেন কিভাবে আমি ভিতরে প্রবেশ করেছি? গোয়েন্দা বিভাগে কাজ করেও বুদ্ধি এত কম হলে কিভাবে হবে? বলে যাবেন না আপনি একজন জাদুকরের বাড়িতে আছে? দূরের একটা চেয়ারে উল্টো ঘুরে বসে আছে জাদুকরটা। তাহলে আপনি সে চার্লস ব্রনসন, যে অদৃশ্য মানবীটাকে আটকে রেখেছেন পৃথিবীর রাজত্ব করতে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আধার কিছু না বলে একটা ইলেকট্রিক বল ছুড়ে দেয়, কিন্তু আজব করার বিষয় ইলেকট্রিক বল চার্লসের কাছে গিয়ে থেমে যায়। অর্থাৎ ইলেকট্রিক বল শূন্যে ভেসে থাকে। আমার সাথে লড়াই করা সহজ না, আগে পরিচিত হয়ে নেই, তারপর না হয় লড়াই করব। এরপর চার্লস ব্রনসন সামনে ফিরে তাকায়। আমার সম্পর্কে তুমি সব জানো? আমি জানার প্রয়োজন বোধ করি না। অদ্রি কোথায়? তাকে তো মেরে ফেলেছি।
আর তার ক্ষমতা আমার কাছে। এখন আমি সবচেয়ে বেশি শক্তিশালী। এই বলে চার্লস আধারভের দেওয়া ইলেকট্রিক বল আধারভের দিকে ছুড়ে দেয়, কিন্তু আধারভের কিছুই হয় না। এইবার আধারভ দ্রুত গতিতে দৌড়ে চার্লসকে আঘাত করে। চার্লস দূরে ছিটকে যায়। চার্লস দ্রুত উঠে দাঁড়ায় আর আধারভকে দিয়ে কালো শিকল ছুঁড়ে দেয়। কালো শিকল থেকে ধোঁয়া ছাড়ছে আর আধারভের পুরো শরীর আটকে গেছে। আধারভ নাড়াচড়াও করতে পারছে না। চার্লস আধারভের চারপাশে হাঁটছে আর বলছে, এখনো আমার সাথে লড়াই করার বয়স হয়নি। এত সহজে জিতে যাবে ভাবলে কি পাবে? আধারভ কিছু বলছে না, শুধু শিকল থেকে ছোটার চেষ্টা করছে। আমার আক্রমণ থেকে মুক্তি পাওয়া সহজ না। এখন তোকে মেরে আমি পৃথিবীর রাজত্ব করব। আমি এই বলে গগন কাঁপানো হাসি হাসে। আমাদের ভিতরে যাওয়া উচিত। আদ্রাপ অনেকক্ষণ ধরেই ভিতরে আছে, কোনো ইঙ্গিতও দেয়নি। আদ্রাপ তো ভিতরে প্রবেশ করতে মানা করেছিল। যদি রাগ করে আবার আমাদের উপর। রাগ করলে সেটা পরে মানিয়ে নেওয়া যাবে। আপাতত ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। ঠিক আছে, চল। হেনরি কিছু না, দুইজনই বাড়িটির দিকে পা বাড়ায় ভেতরে প্রবেশ করতে, কিন্তু তারা আগে বাড়ির ভেতর থেকে কিছু একটা দেওয়াল ভেঙে তীব্র গতিতে দূরে গিয়ে ছিটকে পড়ে। হেনরি এবং জনসন দুই কিছু মনে হয় দূরে গিয়ে ছিটকে পড়লো মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। ওই দিকে না গিয়ে আগে আদ্রাপের কাছে যাই। জনসন এবং হেনরি বাড়ির দিকে এগোতেই দেখে আকাশে বিশাল আকৃতির কেউ উড়ছে, কোনো মাধ্যম ছাড়াই। হেনরি, উপরের ওইটা কি উঠছে? আকাশের দিকে তাকিয়ে বলল জনসন। আমিও তো বুঝতে পারছি না কি উঠছে ওইটা। তারপর উড়ন্ত ব্যক্তি সেই নিক্ষিপ্ত বস্তুর দিকে এগিয়ে যাচ্ছে। হেনরি এবং জনসন সেই দিকটাই যায়। সেখানে যাওয়ার পর দুইজন অবাক হয়ে যায়, কারণ আধারভ শিকলে বন্দী হয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। হেনরি এবং জনসন দ্রুত আধারভের নিকটে যাওয়ার আগে চার্লস এসে সামনে দাঁড়ায়। তুই আমার বন্ধুকে কেন আঘাত করেছিস? রেগে গিয়ে বলল হেনরি। চার্লস তার হাতের ইশারায় একটা কালো রশ্মি হেনরির দিকে ছুড়ে দেয়, আর হেনরি সাথে সাথে পাথরের মূর্তি বানিয়ে দেয়। এই দৃশ্য দেখে জনসন ভয় পেয়ে যায়। সে তার অস্ত্র খুঁজতে চার্লসকে আক্রমণ করে, কিন্তু তার পূর্বেই চার্লস জনসনকে হেনরির মতো পাথরের মূর্তি বানিয়ে দেয়। এগুলো দেখে আধার আরও বেশি রেগে যায়, কিন্তু কিছুই করতে পারছে না, কারণ সে শিকলে আটকে আছে। তোর দুই কলেজের বন্ধুদেরও শেষ করে দিয়েছি, এখন তোকে মেরে ফেলবো। মুচকি হেসে বলল চার্লস। এইবার আধার কোনো রকমে দাঁড়ায়। তারপর সে তার হাত দিয়ে সেকলে ইলেকট্রিক প্রবাহ দেয়, কিন্তু কিছুই হচ্ছে না। আচমকা আধারভের শরীরের পরিবর্তন হতে শুরু করে, দেহের আকৃতি বড় হতে থাকে। এই দেখে চার্লস অবাক হয়ে যায়। তারপর আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদ লাল বর্ণের রং ধারণ করেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আরও অন্ধকারাচ্ছন্ন হতে থাকে। চার্লস আধারভের দিকে তাকিয়ে অস্পষ্ট গলায় বলে, থান্ডার কিং। কিছুক্ষণের মধ্যেই আধারভের শরীর থেকে তীব্র নীল রশ্মি ছাড়তে থাকে। শরীরে আটকানো থাকা শিকল ভেঙে যায়। আধারভের শরীর থেকে বজ্র বের হচ্ছে। দেহের আকার আগের তুলনায় বিরাট হয়েছে। চোখের নীল রঙের, চুলের রং চোখ নীল রঙের, চুলের রং নীল, পোশাকও নীল। ক্ষণিকের বাদে সব কিছুই স্বাভাবিক হয়, তবে আধারভ শূন্যে ভাসতে থাকে। এবার তোকে শেষ করে দেব। রেগে গিয়ে বলে আধারভ। প্রতিপক্ষ শক্তিশালী না হলেও লড়াই করে মজা পাওয়া যায় না। আমি লড়াই করতে প্রস্তুত। আধারভ তার হাতের ইশারায় একের পর এক ইলেকট্রিক বল ছুড়ে দিতে থাকে। চার্লস সেগুলো প্রতিহত করতে থাকে, কিন্তু ইলেকট্রিক বলগুলো এত দ্রুত আসছে চার্লস মোকাবেলা করতে সক্ষম হচ্ছে না। এরপর আধারভ একটা অদৃশ্য শেকল দিয়ে চার্লসকে বেঁধে ফেলে আর ইলেকট্রিক শক দিতে থাকে। এত ভোল্টেজের শক চার্লস সহ্য করতে না পেরে গগন কাঁপানো চিৎকার দিচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চার্লসের থেকে শিকলটা আপনা আপনি ছুটে যায়। চার্লসের শরীরের আকৃতি পরিবর্তিত হয়, এক বিশাল দানবে পরিণত হয়, কিন্তু চার্লসের পিঠ চিরে ডানা বেরিয়ে আসে। আধারভ আবার চার্লসকে আক্রমণ করে। চার্লস প্রস্তুত না থাকায় আধারভের আক্রমণ ঠেকাতে পারে না। আধারভ ঝড়ের গতিতে দৌড়ে চার্লসকে ঘুষি দেয়। হঠাৎ করেই চার্লস আধারভের গলা ধরে ফেলে। তারপর একটা জাদুর তলোয়ার আধারভের পেটের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু আধারভের কিছুই হয় না। ভুলে গেছিস আমি সাধারণ মানুষ না, আমি অদৃশ্য মানব।
কোনো কিছু আমার শরীরের ভেতর দিয়ে প্রবেশ করানো সম্ভব না। এই বলে আধার চার্লসকে সজোরে আঘাত করে। চার্লস দূরে ছিটকে যায়। এরপর আধার তার ইশারায় চার্লসকে শূন্যে ভাসিয়ে তুলে একের পর এক আঘাত দিতেই থাকে। এতে চার্লসের শরীর থেকে রক্ত ঝরতে থাকে। তারপর আধার তার দুই হাতে আকাশের দিকে তুলে ইলেকট্রিক শক্তি নিয়ে আসে আর সেই ইলেকট্রিক পাওয়ারটা চার্লসের দিকে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে চার্লসের শরীর পুড়ে যেতে থাকে আর একটা নারীর শরীর দেখা যাচ্ছে। এটা দেখে আধার অবাক হয়ে যায়। চার্লসের শরীরে মেয়েলি রূপ কেন নিচ্ছে? কিছুক্ষণের মধ্যেই চার্লসের শরীর থেকে লাল ধোঁয়া বের হয়ে বাতাসে মিশে যায় আর সুন্দরী মেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আধার সেই মেয়েটির দিকে এগিয়ে গিয়ে দেখে এই মেয়ে আর অন্য কেউ না, সে হলো অদৃশ্য মানবী। চার্লসের শরীরের ভিতরে কি করছিল? বিড়বিড় করে বলল আধার। তারপর আধার খেয়াল করলো হেনরি এবং জনসন দুইজনই পাথরের মূর্তি হয়ে আছে। আধার কি করবে বুঝতে না পেরে আগে অদ্রির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ঘণ্টাখানিক বাদে অদ্রির জ্ঞান ফিরে। আমি কোথায় আছি? আমার মাম্মাম কোথায়? তুমি আমার কাছে আছো। এখান থেকে দ্রুত চলে যেতে হবে, নাহলে বিপদে পড়তে হবে। আপনি কে? আর ওই দিকটায় মূর্তি কেন? ওরা আমার বন্ধু, একটা দুষ্ট জাদুকর ওদের পাথর বানিয়েছে। অদ্রি উঠে দাঁড়ায় আর মূর্তি দুটাকে স্পর্শ করতেই মানুষ রূপে ফিরে আসে। আধার সাথে সাথে ওদের জড়িয়ে ধরে। তোরা ঠিক আছিস তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। তোর কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি। এই মেয়েটাকে? অদ্রিকে উদ্দেশ্য করে বলে জনসন। এই মেয়েটা হলো অদৃশ্য মানবী, ওই তোদের মানুষ রূপে ফিরিয়ে এনেছে। আপনারা কারা? আর আমি ওনাদের স্পর্শ করতেই মানুষ রূপে কিভাবে আসলো? আমি কিছুই বুঝতে পারছি না। আমরা তিনজন হলাম বন্ধু, আর তুমি ওদের। আধার পুরো কথা বলার আগেই চারপাশে বিকট শব্দ হতে থাকে। হেনরি, আমাদের দ্রুত এখান থেকে বের হয়ে অলিভারের কাছে যেতে হবে। হেনরিও হ্যাঁ বোধক সাড়া দেয় আর টেলিপোর্ট করে নিজেদের বাড়িতে চলে আসে। এটা কোথায়? এই জায়গা হলো আমার বাড়ি। আমি কিছু বুঝতে পারছি না, আমায় দয়া করে বুঝিয়ে বলেন সবকিছু। তাহলে শোনো, কি হয়েছিল এতক্ষণ। এরপর আধার সব কিছু অদ্রিকে বলে, কারণ অদ্রির আগের কিছুই মনে নেই। সব কিছু তার স্মৃতি থেকে মুছে যায়। আর অলিভার ও অদ্রিকে অতীতের কাহিনীগুলো দেখায় শুরু থেকে। এত কিছু হয়ে গেছে, তবুও আমার কিছু মনে নেই কেন? আর অলিভারও অদ্রিকে অতীতের কাহিনীগুলো দেখায় শুরু থেকে। অবাক হয়ে জিজ্ঞাসা করে অদ্রি, চার্লস তোমার স্মৃতির সব কিছু মুছে দিয়েছে তার জাদুর মাধ্যমে। অদ্রি আর কিছু বলে না, কিন্তু তার খারাপ লাগে কারণ তার মাম্মাম মারা যায় কয়েক মাস পর। এইভাবে মনমরা হয়ে কতদিন থাকবে? তোমার কথা অনুযায়ী সব শত্রুদের শাস্তি দিয়েছে। সেই জন্য আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, কিন্তু আমার মাম্মামের জন্য কষ্ট লাগছে। আর আমি যদি অদৃশ্য হয়ে থাকতে পারতাম তাহলে ভালো হতো। অদৃশ্য হওয়ার ক্ষমতা চাও? আমি তোমাকে সাহায্য করব। এই বলে আধার তার হাত কেটে কয়েক ফোঁটা রক্ত অদ্রির শরীরে স্পর্শ করায়। এটা কি করছেন আপনি? আধার কিছু বলে না। রক্তের ফোঁটা অদ্রির শরীরে স্পর্শ করায় পুরো শরীরে মৃদু কম্পন হয়। এখন চেষ্টা করে দেখো তো অদৃশ্য হতে পারো কিনা। আধারের কথা অনুযায়ী আদ্রি চেষ্টা করলো অদৃশ্য হওয়ার, এবং সত্যি সত্যি অদ্রি তার অদৃশ্য ক্ষমতা ফিরে পেয়েছে। অদ্রি খুশিতে আত্মহারা হয়ে আধারকে জড়িয়ে ধরে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য। বিয়ের আগেই জড়িয়ে ধরা হচ্ছে? হেসে বলল হেনরি। হেনরির কথা শুনে অদ্রি আধারকে ছেড়ে দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে লজ্জায়। সব কিছুই যেহেতু শেষ, তাহলে বিয়েটা করেই ফেল। হেনরি কথা শুনে আধার হাসছে কিন্তু কিছু বলছে না। তারপর হেনরি অদ্রিকে বলে, আমার বন্ধুকে বিয়ে করে ফেলেন, আমরাও চাচা হতে চাই। অদ্রি কিছু না বলে অন্য রুমে চলে যায়। কিছুদিন পর একটা বিজ্ঞান সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে আধারকে পুরস্কৃত করা হয়, সাথে অদ্রিকেও। কিন্তু সেখানে জিকলো থাকে না, কারণ চার্লস তাকে মেরে ফেলেছে। সব কিছু ভালোভাবে শেষ হয়ে যায়। তারপর অদৃশ্য মানবী এবং অদৃশ্য মানবের বিয়ে হয়। সব প্রতিকূল পরিস্থিতি শেষ হয়ে সবাই আনন্দের সাথে বসবাস করতে থাকে।